গুড মর্নিং। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা, তোর মন ভালো, শরীর ভালো? দেখ, সব থেকে ইম্পর্টেন্ট কথা বলি তোদের, যদি কারো এমন থাকিস যে শরীর ভালো না চলবে, তোরা একটু ওষুধ টষুধ খায় নে, ঠিক করে নে, ওকে, ঠিক হয়ে যাবি। কিন্তু যদি কারো মন ভালো না থাকে, তার জন্য বলবো কিন্তু মনের ওষুধ নাই, হ্যাঁ। মনকে সতেজ রাখার জন্য এনজয় করা শুরু কর, না হলেও মনের ওষুধ পাওয়া বহুত বহুত ডিফিকাল্ট জিনিস। ওকে, তো শরীর ভালো, শরীর খারাপের ওষুধ যে কোনো এইদিকে ওইদিকে ডাক্তারের দোকানে, ডাক্তারের দোকান, ওকে, মন ভালো ডাক্তার পাওয়া যায় না। তো মনকে ভালো রাখার চেষ্টা কর। আর মনকে যদি ভালো রাখতে চাস, তাহলে তোরা কি কর, ফিজিওলজির এই যে লেকচারটা দেখ, ইন্টারেস্টিং লেকচার। যদি কারো মন খারাপ থাকে, মন ভালো হয়ে যাবে। কারো মন যদি ভালো থাকে, আরো দ্বিগুণ ভালো হয়ে যাবে। ওকে, চল তাহলে আজকের আমরা লেকচার স্টার্ট করবো। কিউটসা লেকচার হবে। তো তোদের সলিড স্টেট ফিজিক্স পড়াশোনা করতেছিলাম আমরা। সলিড স্টেট ফিজিক্স এর লাস্ট লেকচার অবধি যদি দেখিস, লেকচার 10 আমরা পড়ছিলাম, হ্যাঁ না? সেইখানে অবধি আমরা রেসিপ্রোকাল ল্যাটিস পড়াশোনা করছি। আমি রেসিপ্রোকাল ল্যাটিস ডিটেলস পড়াইছি এবং ওটার রিলেটেড অনেক কিন্তু প্রবলেমসও সলভ করাইছি। ওকে, আজকে আমি বলছিলাম লাস্ট লেকচারেই, আজকের পড়াশোনা কি হবে, এক্স রে ডিফ্রাকশন এন্ড ব্র্যাকস ল। তো আমরা আজকে কি পড়বো, ব্র্যাকস ল পড়াশোনা করবো এন্ড এক্স রে ডিফ্রাকশন পড়বো। তো সলিড স্টেট ফিজিক্স এর অ্যানাদার লেকচারে তোদের সবাইকে ওয়েলকাম। খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়াশোনা করব, তার জন্য খাতা পেন নে, বসে পার, সমস্ত নোটিফিকেশন অফ করে দে, এইটার ভিডিওটা সম্পূর্ণ দেখে নে। ওকে, তো দেখার পর তারপরে এনজয় করবো আমরা। আর একটা জিনিস মাথায় রাখিস, তোরা একটা ঘটনা দেখছিস যে, এমন প্রচুর ঘটনা শুনছিস যে সাপোজ ধরে একটা টিমের হয়ে বাবা ছেলে ক্রিকেট খেলতেছে, অদ্ভুত একটা ঘটনা না? যে বাবাও যে টিমে ক্রিকেট খেলতেছে, ছেলেও ওই টিমে খেলতেছে, মানে বয়সের ডিফারেন্স আছে এত, তারপরেও একই টিমের হয়ে ক্রিকেট খেলতেছে। তো বা হচ্ছে ফুটবল খেলতেছে, এমন দেখবি অনেক সময় ম্যারাথন দৌড় দিতেছে, বাবাও ম্যারাথন দৌড়াইতেছে, ছেলেও ম্যারাথন দৌড়াইতেছে। তো এই যে ইন্টারেস্টিং ঘটনাগুলো লাগে না, বলে ও দুইটা প্রজন্ম মিলে কি করতেছে, একটাই কাজ করতে যাইতেছে, এক জায়গায় কম্পিটিশন করতে যাচ্ছে। ঠিক তেমনই আজকের আমরা একটা কি হচ্ছে ইন্টারেস্টিং ঘটনা পড়বো, যেইখানে বাবা এবং ছেলে দুইজন মিলে একটা জিনিসের রিসার্চ করতে গেছিল, সেখান থেকেই আসছিল কি হচ্ছে ব্র্যাকস ল। ওকে, তো এক্স রে ডিফ্রাকশনের যে ব্র্যাকস ল পড়বো, সেইটা কিন্তু বাবা ছেলে, ঠিক আছে, ডব্লিউ.এইচ ব্র্যাক আর হচ্ছে ডব্লিউ.এল ব্র্যাক, দুইজন বাবা ছেলে মিলে একই জিনিসের উপর রিসার্চ করে এবং ব্র্যাকস ল দেয় আমাদের। ওকে, তো ব্র্যাকস ল কিন্তু একজনের নাম থেকে আসে নাই, বাবা ছেলে দুইজনের নাম থেকে আসছে। তো ফিজিক্সে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, একই জিনিস নিয়ে বাবা ছেলে দুইজনেই রিসার্চ করতেছিল। ওকে, তো ওইখান থেকে ব্র্যাকস ল আসছে নামটা। যাই হোক, খুবই ইন্টারেস্টিং ঘটনা। তো আজকে হেডিং দে এক্স রে ডিফ্রাকশন। ওকে, এক্স রে ডিফ্রাকশন। এবার শোন, একটা অদ্ভুত ঘটনা দেখতো, কি আছে, ডিফ্রাকশনটা কার থ্রুতে হইতেছে, এক্স রে থ্রুতে। নরমালি যারা যারা পড়াশোনা করছিস অপটিক্স, তারা তারা জানিস ডিফ্রাকশন পড়াইছিলাম, ইন্টারফারেন্স পড়াইছিলাম, না? তো ডিফ্রাকশনে কি পড়াশোনা করাচ্ছিলাম, যে ডিফ্রাকশন যখন কি হচ্ছে, লাইট যাচ্ছে লাইট যাচ্ছে ওয়েভ আকারে, এবার লাইট যাওয়ার পর কি করতেছে, কোনো একটা অবস্টেকেল দেখা পাচ্ছে, অবস্টেকেলের যে এস আছে, এসে গিয়ে লাইট বেঁকে যাচ্ছে, ওই ঘটনাটাকে কি বলি আমরা, ডিফ্রাকশন বলি। এই যে ডিফ্রাকশন আমরা দেখছিলাম, সেটা হচ্ছে ভিজিবল লাইটের জন্য দেখছিলাম কি দেখছিলাম না? মনে করে দেখ, তোরা গ্রেটিং পড়ছিলি না? গ্রেটিং মানে কি ছিল, এন নাম্বার অফ স্লিট পর 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 ছিল। এবার এইখান থেকে ভিজিবল লাইট আসছিল, ভিজিবল লাইট এসে এন নাম্বার অফ স্লিটে কি করছিল, আঘাত করছিল। এর জন্য ওইদিকে ডিফ্রাকশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম প্যাটার্ন তৈরি হয়েছিল, ডিফ্রাকশন প্যাটার্ন, ঠিক আছে না, ইন্টেন্সিটি প্যাটার্ন এমন এমন তৈরি হয়েছিল, মনে আছে তোদের? তো তোরা ভালো করে দেখ, যখন তোরা গ্রেটিং নিয়ে পড়াশোনা করছিলি, গ্রেটিং মানে আশা করি সবার মনে আছে, কি হচ্ছে, নাম্বার এন নাম্বার অফ স্লিট পর 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 রেখে দিলি, ওটাকে আমরা গ্রেটিং বলি। তো ডিফ্রাকশন যারা যারা পড়ছিস, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন পড়ছিস, তারপরে ডবল স্লিট ডিফ্রাকশন পড়ছিস, তারপরে আমরা ডবল স্লিটটাকে বৃদ্ধি করে করে এন নাম্বার অফ স্লিট পড়ছিস, এটাকে আমরা কি বলছিলাম, গ্রেটিং বলছিলাম। সো ওইখানে যখনই আমরা ভিজিবল লাইট দিয়েছিলাম, ভিজিবল লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটার কি হয়েছে, ওই অবস্টাকেল গুলার এজে গিয়া কি করছিল, বাধা পাইছিল এবং তাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছিল। তারপরে যখন কি হচ্ছিল, ডিফ্রাক্টেড লাইট গুলা গিয়া যদি কি হচ্ছে,
তাদের পার্ট ডিফারেন্স ল্যামডার মাল্টিপ্লিকেশনে মিলিত হইতো তখন ওটা কনস্ট্রাকটিভ ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি হইতো। আর যদি কি হচ্ছে ল্যামডা বাই 2 এর মাল্টিপ্লিকেশনে গিয়া মিলিত হইতো পার্ট ডিফারেন্সে, তাহলে সেখানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি হয়েছিল। তার জন্য ডিফ্রাকশন প্যাটার্নের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম দেখছিলাম। এটুকু মনে আছে সবার? ওকে, তো এবার কোশ্চেন হলো যে আমরা যদি সেই গ্রেটিং এর ভিতরে ভিজিবল লাইটের বদলে এক্স রে সেন্ড করে দেই, তাহলে কি সেম কাইন্ড অফ ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবো? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে না। কিসের জন্য? কারণ এই যে আমাদের ডিফ্রাকশন হওয়ার জন্য কি আছে, যে ডিফ্রাকশনের যে অবস্টাকেলের ডাইমেনশন আছে ওই ছোট ছোট ছিদ্রগুলা, ঠিক আছে, ওই অবস্টাকেলের ডাইমেনশন আমাদের যে ইনসিডেন্ট ওয়েভটা আছে সেটার ডাইমেনশনের কম্পারেবল হইতে লাগবে। এবার গ্রেটিং এর ক্ষেত্রে যত বড় অবস্টাকেল আছে এই দিক থেকে যদি আমরা এক্স রে সেন্ড করে দেই, এক্স রে তার তুলনায় কি হবে অনেক অনেক ছোট ওয়েভলেন্থের এক্স রে হবে। ওকে, তার জন্য কি হবে, ও আসবে সোজা গ্রেটিং কে ভেদ করে চলে যাবে, তার জন্য কোনো রকম বাধা পাবে না, এজ ঘেসে বাধা পাচ্ছে না, পাথ চেঞ্জ হচ্ছে না, তার জন্য ডিফ্রাকশনও পসিবল হবে না। তো গ্রেটিং এর ক্ষেত্রে যদি আমরা এক্স রে পাঠাই তাহলে ওইখানে কি দেখতে পাবো না, কোনো ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবো না। তোরা একটা জিনিস এখানে মাথায় রাখবি সবসময়, যে যখনই ডিফ্রাকশনের গল্প করবি এমন করে একটা মাথায় ভাববি একটা দরজা আছে, দরজা দিয়ে যদি একটা সরু লোক পাঠায় দিস, না খুবই পাতলা পুতলা লোক আছে, পাঠায় দিলি, তাহলে পাঠায় দিলি ও কি করবে, দরজা দিয়ে ইজিলি কি হয়ে যাবে, বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ও বাধা পাইলো, ওর পাত বাঁকলো, অ্যান্সার হচ্ছে না, তাহলে ডিফ্রাকশন হয় নাই। কিন্তু দরজা দিয়ে যদি দরজার যে ছিদ্রটা আছে ওইটার সমানেই ওর আশেপাশে কম্পারেবল লেন্থের যদি মানে ডাইমেনশনের যদি একটা মোটা লোককে পাঠায় দিস, ও ওই দরজা দিয়ে যখন কি করবে হচ্ছে বের হইতে যাবে, তখন দেখবি কি হচ্ছে এইদিকে ধাক্কা খাবে এইদিকে ধাক্কা খাবে, ওই জন্য ও বেঁকে ঠেকে কি হবে হচ্ছে বের হবে, তাই তো। তো যখন কম্পারেবল ওয়েভলেন্থ যাবে হচ্ছে ওই অবস্টাকেলের ডাইমেনশনের কম্পারেবল ওয়েভলেন্থ যাবে, তখনই একমাত্র পাথ বাঁকবে, দ্যাট ইজ ডিফ্রাকশন হবে। তোরা দেখিস না অনেক সময় যে আমরা ঘরের ভিতরে যারা রেডিমেড খাট যদি প্রবেশ করাইছে না, তো নর্মাল তুই আসিস দরজা দিয়ে সোজা চলে আসছিস, কিন্তু একটা রেডিমেড খাট যখন প্রবেশ করাবি তখন দেখবি যে ওইটা বাঁকায় ঠাকা প্রবেশ করাইতে লাগে, কারণটা ওইটা কি সহজে প্রবেশ করতেছে না। তো এই জিনিসটা হচ্ছে ডিফ্রাকশন। তো ডিফ্রাকশন হওয়ার জন্য যে অবস্টাকেলে বাধা পাবে সেই অবস্টাকেলের সঙ্গে যে ইনসিডেন্ট ওয়েভটা আসবে তার ওয়েভলেন্থ কি হইতে লাগবে, কম্পারেবল হইতে লাগবে। সো এইখানে দেখলাম যদি তোকে গ্রেটিং দেওয়া থাকে আর যদি ভিজিবল লাইট দেওয়া থাকে, তাহলে ভিজিবল লাইটের ওয়েভলেন্থ কি হয়, বড় হয়। তার জন্য কি করতে পারে, ও গিয়া গ্রেটিং এর যে অবস্টাকেল আছে অবস্টাকেল গুলার ডাইমেনশনের সঙ্গে কম্পারেবল হয়, তার জন্য ভিজিবল লাইট গিয়ে কি করে ওইখানে হচ্ছে ডিফ্রাকশন প্যাটার্ন শো করে। ওকে, কিন্তু এক্স রে নিলে এক্স রে এর ওয়েভলেন্থ কি হয়, ভিজিবলের ওয়েভলেন্থের থেকে কম হয়। এবার গ্রেটিং এর যে ডাইমেনশন আছে এক্স রে যাচ্ছে সোজা এদিক দিয়ে কি হচ্ছে ভেদ করে চলে যাচ্ছে, কোনো কি হচ্ছে না, ডিফ্রাক্টেড হচ্ছে না। তার জন্য গ্রেটিং এর ক্ষেত্রে এক্স রে কোনো কি দেখা যাবে না, ডিফ্রাকশন দেখা যাবে না। একটু ক্লিয়ার আছে? আর যারা বুঝতে তোরা মনে রাখতে পারিস না যে কোনটার ওয়েভলেন্থ বেশি কোনটার ওয়েভলেন্থ কম, তোদের মনে রাখার জন্য একটা সিম্পল ফর্মুলা আমি ছোটবেলা থেকে তোদের শেখাই, সেটা কি হচ্ছে গাড়ি গাড়ি এক্স ইউ ভি ইন মাই রেঞ্জ। যাদের মনে থাকে না তাদের জন্য এটা, তার মানে এটা কি হচ্ছে গামা রে, এটা এক্স রে, এটা আল্ট্রাভায়োলেট, এটা হচ্ছে ভিজিবল রে, এটা ইনফ্রারেড, এটা মাইক্রোওয়েভ, এটা হচ্ছে রেডিও ওয়েভ। আর রেডিওর ওয়েভলেন্থ কি হয়, সব থেকে কি হয়েছে বেশি হয়, এটার ওয়েভলেন্থ সব থেকে কি হয় লার্জ হয়। তাহলে তোরা দেখতেই পাচ্ছিস যখন ভিজিবল রে সেন্ড করি ভিজিবলের ওয়েভলেন্থ কি হবে হচ্ছে ল্যামডা ভি, অবভিয়াসলি বেশি হবে কার তুলনায়, এক্স ভির তুলনায় বেশি হবে। ওকে, এক্স ভির তুলনায় ল্যামডা এক্স এর তুলনায় এক্স ভি কি হবে বেশি হবে, তার জন্য অবভিয়াসলি কি হচ্ছে ভিজিবলের ওয়েভলেন্থ বেশি, সো গ্রেটিং এ গিয়া বাধা পেতে পারে, ডিফ্রাকশন প্যাটার্ন শো করে। কিন্তু এক্স রে দেখতেই পাচ্ছে সেটার ওয়েভলেন্থ কি আছে কম আছে, ও গ্রেটিং কে ভেদ করে সোজা চলে যায়, তার জন্য কোনো ডিফ্রাকশন প্যাটার্ন শো করে না। ওকে, তাহলে কোশ্চেন আসে, তাহলে আমরা হঠাৎ করে এক্স রে ডিফ্রাকশন পড়াশোনা স্টার্ট করলাম কেন? হ্যাঁ, তাহলে কোথায় আমরা এক্স রে ডিফ্রাকশন দেখতে পাবো, অর্থাৎ এমন কোন জায়গা খুঁজে বের করতে লাগবে যে এখানে কি পাবো হচ্ছে যে অবস্টাকেল গুলো আছে সেই অবস্টাকেল গুলো কি হচ্ছে এক্স রে ওয়েভলেন্থের কম্পারেবল হবে, তাহলেই তো একমাত্র ডিফ্রাকশন দেখতে পাবো, তাই তো। এর জন্য তখন কি করলো, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন কাজ শুরু করলো। তার মধ্যে একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ঠিক আছে, ভন লাউ, ঠিক আছে, ভন লাউ কি করলো
যে বলল দেখ এতদিন ধরে তোদেরও আমি তোদের ক্রিস্টাল সম্বন্ধে পড়াইছিলাম, যারা যারা আগের লেকচার গুলো দেখছিস তোরা জানিস ক্রিস্টালের মধ্যে পিরিয়ডিসিটি থাকে। পিরিয়ডিসিটি থাকে মানে হচ্ছে কিছু প্যারালাল প্লেন থাকে যেগুলো আমরা এই স্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তারপরে কিছু নির্দিষ্ট প্যাটার্নে কি থাকে হচ্ছে স্পেশালিটিস গুলো বসানো থাকে। তার মানে সোজা কথা ক্রিস্টালের মধ্যে পিরিয়ডিসিটি থাকে। পিরিয়ডিসিটি মানে কি, যে প্যাটার্নটা বারবার 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 রিপিট হয় তাকেই তো পিরিয়ডিসিটি বলে। যেমন কি হচ্ছে সিনেমার দেখছিস না ওয়েভ, ওকে, এই যে কি না জিন্দগি না মেলে দোবারার ওয়েভ, এই দেখ সে এইটার মধ্যে কি দেখতে পাচ্ছিস, তার মানে হচ্ছে পিরিয়ডিসিটি দেখতে পাচ্ছিস, যে একই জিনিস বারবার 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 কি হচ্ছে রিপিট হচ্ছে। ঠিক তেমনি ক্রিস্টালের ভিতরে কি হচ্ছে, যদি পরপর প্যারালাল প্লেন দেখিস সেগুলো রিপিট হচ্ছে, তারপর স্পেশালিটিস গুলা রিপিট হচ্ছে। তো এই যে জিনিসগুলা কি হচ্ছে রিপিট হচ্ছে, তার মানে পিরিয়ডিসিটি আছে। এবার দেখি ক্রিস্টালের যে পিরিয়ডিসিটি হয়, তো ওই ক্রিস্টালের পিরিয়ডিসিটি তুই ভাব, তার মানে বারবার একই জিনিস রিপিট হচ্ছে না। তোরা এইদিকে গ্রেটিং এর কথা ভাবতো, গ্রেটিং এরও তো অবস্টাকেল গুলা বারবার বারবার কি হচ্ছে রিপিট হচ্ছে। তার মানে দুইটার মধ্যে অ্যানালজি করতে পারছিস, গ্রেটিং এর অবস্টাকেল বারবার রিপিট হচ্ছে, আর হচ্ছে অ্যাটমের পিরিয়ডিসিটিও বারবার রিপিট হচ্ছে। তাহলে এই যে অ্যাটমটা আছে, অ্যাটমস লুকস লাইক এ গ্রেটিং। অবভিয়াসলি অ্যাটমের ভিতরে যে অ্যাটমিক ডিস্টেন্সটা আছে, ধরে নে ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স বিটুইন টু টু প্লেন, ঠিক আছে, টু প্যারালাল প্লেন অফ এ সোডিয়াম। যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে 2 অ্যাংস্ট্রমের আশেপাশে হয়। এবার তুই ভাব, তার মানে সোডিয়ামের দুইটা প্লেন, পরপর দুইটা প্লেন প্যারালাল প্লেনের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে, 2 অ্যাংস্ট্রম, এটা 2 অ্যাংস্ট্রম, এটা 2 অ্যাংস্ট্রম, এটা 2 অ্যাংস্ট্রম, 2 অ্যাংস্ট্রম। আর আমরা জানি এক্স রে ওয়েভলেন্থ তো কি হয়, অ্যাংস্ট্রম অর্ডারে হয়। 10 অ্যাংস্ট্রমের আশেপাশে এমন অ্যাংস্ট্রম হয়, 5 10, ঠিক আছে। ওটা ডিপেন্ড করে হচ্ছে হার্ড এক্স রে নিচ্ছিস না হচ্ছে সফট এক্স রে নিচ্ছিস। তো অ্যাংস্ট্রম অর্ডারে হয়, সেখানে 5 6 10 11 এমন এক্স রে হয়, এক্স রে ওয়েভলেন্থ হয়। তাহলে দেখ ওইদিকে 2 অ্যাংস্ট্রম 3 অ্যাংস্ট্রম এমন কি হচ্ছে ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স, যার পিরিয়ডিসিটি এমন করে আসে। আর এইদিকে কি হচ্ছে 1 2 অ্যাংস্ট্রমের কি হচ্ছে তুই ইনসিডেন্ট ওয়েভ পাঠাচ্ছিস। তাহলে এই দুটোর মধ্যে এবার যখন কি হবে হচ্ছে ধাক্কা হবে, তখন ডিফ্রাকশন হবে কি হবে না হবে। তো এক্স রে ডিফ্রাকশন কোথায় দেখতে পাবো, ক্রিস্টালের মধ্যে দেখতে পাবো। এটা ভালো এক্সাম্পল বলবো, তুই ভাব যে আমাদের হাড়, ঠিক আছে না, বোন গুলো যে তৈরি হয়েছে, বোন গুলো এক একটা করে ক্রিস্টাল, ঠিক আছে, এদের মধ্যে পিরিয়ডিসিটি আছে কি নেই, আছে। এই জন্য আমাদের যখন হাত পা ভাঙ্গে তখন আমাদের কি করে এক্স রে করে। কারণ এক্স রে করে মানে কি, এই যে মেশিন গুলো দেখিস না বড় বড় মেশিন, ওইগুলোর থেকে কি করে এক্স রে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার কি করে, এক্স রে যখন পাঠায় দেয়, এক্স রে যায় গিয়ে চামড়া, চামড়া তো হচ্ছে বড় বড় কোষ, এক্স রে চামড়া ভেদ করে ইজিলি প্রবেশ করে, গিয়ে কোথায় ধাক্কা খায়, ধাক্কা খায় হাড়ে। কারণ হাড় গুলো একটা করে ক্রিস্টাল, চামড়া তো হচ্ছে সেল, এমন বড় 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 ফাঁকা থাকে চামড়ার ভিতরে, তোরা জানিস ওই জন্য হাওয়া ঠাওয়া ঢোকে, সবকিছুই ঢোকে, ওকে। তো চামড়া ফাঁকা, চামড়া ইজিলি ভেদ করা, কারণ চামড়ার যে ছিদ্রগুলো আছে ওটা অনেক বড় বড় হয়। এক্স রে যখন পাঠাচ্ছিস এক্স রে ওয়েভলেন্থ কম হয়, ওই জন্য ওটাকে ডিফ্রাকশনে করে না। কিন্তু যখনই গিয়ে হচ্ছে হাড়ের দেখা পায়, বোনের দেখা পায়, তখন দেখে বোন তো ক্রিস্টাল, ওটার মধ্যে যে ছিদ্রগুলো আছে অবস্টাকেলের মতো কাজ করতেছে, সেগুলো তো কি আছে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র। এবার এক্স রে গিয়ে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিফ্রাকশন হয়। তাহলে আমরা যে ছবিটা পাই ওটা ডিফ্রাক্টেড প্যাটার্নের কি পাই, আমরা ছবি পাই। তার জন্য কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই। ওই জন্য যেখানে হাড় আছে ওইখানে বেশি বেশি কালো, আর অন্য জায়গায় সাদা সাদা পাই, এমন পাইস না, হ্যাঁ, এক্স রে ছবিগুলো তোরা দেখছিস। তো এই যে এক্স রে দিয়ে আমরা কি করলাম, ডিফ্রাকশন করলাম, এবং ডিফ্রাকশন প্যাটার্নটা আমরা পেলাম। যদি মাথায় রাখিস, যদি এমন হতো ডিফ্রাকশন যে কোনো ওয়েভলেন্থের জন্য দেখা দিত যে কোনো অবস্টাকেলের ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু আর ডাক্তারের এক্সট্রা করে এক্স রে করতে লাগতো না, যদি ভিজিবল লাইট দেওয়া হইতো, ঠিক আছে। তাহলে কি করতো, তোর দিকে তাকাইতো, ও তোর চামড়া ঠামড়া কিচ্ছু নাই, ডাইরেক্ট হাত দেখতে পাইতো, ও এই হাড় এখানে একটু ছিদ্র হচ্ছে, এই হাড়ে এটা একটু প্রবলেম হচ্ছে, ওকে। তো ভিজিবল লাইট দিয়ে কি হবে না, হাড়ের ক্ষেত্রে বা ক্রিস্টালের ক্ষেত্রে ডিফ্রাকশন পসিবল না। কি দিয়ে পসিবল, একমাত্র এক্স রে দিয়ে কি করা হচ্ছে পসিবল, ওইখানে ডিফ্রাকশন করা, ওকে। ওকে, তাহলে এটা জিনিস ক্লিয়ার হচ্ছে তোদের। তো আশা করি তোরা বুঝছিস। তো এখন তোদের কাজ কি, তার মানে একটা ক্রিস্টাল স্ট্রাকচার আছে, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে কি পাঠাচ্ছে, ইনসিডেন্ট ওয়েভ হিসেবে এক্স রে পাঠা। এক্স রে ওইখানে ক্রিস্টাল স্ট্রাকচারের পিরিয়ডিসিটিকে অবস্টাকেলের মতো ইউজ করবে, এবং অবস্টাকেলে গিয়ে কি করবে হচ্ছে বাধা পাবে। বাধা পাওয়ার পর ওইখান থেকে কি হচ্ছে রিফ্লেক্টেড হবে, এবং রিফ্লেক্টেড রেগুলা গিয়া কি করবে হচ্ছে মিলিত হবে, ঠিক আছে। এই যে মিলিত যদি কি হয় হচ্ছে সেটা
তাদের পার্ট ডিফারেন্স যদি ল্যামডার মাল্টিপেলে হয় তাহলে হচ্ছে কনস্ট্রাকটিভ ডিফ্রাকশন প্যাটার্ন পাবি, আর যদি সেটার পার্ট ডিফারেন্স কি আছে হচ্ছে ল্যামডা বাই 2 এর মাল্টিপ্লিকেশনে হয় তাহলে সেটা ডিস্ট্রাকটিভ ডিফ্রাকশন প্যাটার্ন পাবি। বুঝছিস? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তো এটা ঘটনাই লিখি আমরা। তাহলে দেখ, এক্স-রে আর electromagnetic wave, okay, of wavelength order 1 to 10 angstrom, okay, wavelength of X-ray are comparable to interplanar spacing of crystal। তার মানে এক্স-রে ওয়েভলেন্থ ল্যামডা ইন্টারপ্লানার স্পেসিং ডি এর কম্পারেবল, ওকে, উইচ satisfy condition of diffraction, okay, as grating behave for visible light, okay, similarly crystal behave for X-ray, okay, due to condition of diffraction, that is incident wavelength comparable with the dimension of obstacle, okay, একবারে আমি ভাষা দিয়ে না লিখে শর্টকাট লিখলাম। ক্লিয়ার? গৌরব, ওয়েলকাম টু ফিজিইজি। তোর ফার্স্ট টাইম লাইভ ক্লাস না এখানে ফিজিইজিতে? আগের লেকচার গুলো দেখে নিস কিন্তু। আমি তোদের আশা করি এইটুক জিনিস বোঝাইতে পাইছি যে গ্রেটিং এর ক্ষেত্রে ভিজিবল লাইট যেমন করে ডিফ্রাকশন দেখাবে, ক্রিস্টালের ক্ষেত্রে এক্স-রে ঠিক তেমন ভাবে কি দেখাবে, ডিফ্রাকশন দেখাবে, ওকে। আর এই মহান কাজটা নিয়ে সব থেকে ভালোভাবে রিসার্চ করছিল কি হচ্ছে ব্র্যাক, মানে ভনলাও স্টার্ট করছিল, এগুলো সবকিছু বলছে, কিন্তু ব্র্যাকরা কি করছিল, এদের ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন তৈরি করছিল, ওকে, তবু বাবা ছেলে মিলে, হ্যাঁ। তো এটা লাগ, if X-ray of wavelength of interplanar spacing order incident on crystal, then this X-ray reflected
from planes of crystal. Okay, there is interference, okay, between two reflected rays, reflected X-rays. Okay, so according to Bragg's law, when path difference is multiple হবে, है ना, n lambda হবে, delta equal to n lambda. Okay, then it is constructive interference. Okay, and there is maximum in intensity. আমরা জানি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে ওখানে ব্রাইট ফ্রিঞ্জ পাই, আর হচ্ছে ডেক্সট্রা হলে এটা ডার্ক ফ্রিঞ্জ পাই। তারপরে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি পাবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সই পাবে। ইন্টারফারেন্স বলে এখানে আমি ডিফ্রাকশনের কথাই বলতেছি, বুঝছিস ব্যাপারটা? ওকে, ইন্টেন্সিটি তাহলে অফ এক্স রে স্পেকট্রা। ওকে, তো একটা জিনিস শোন, আমি ব্র্যাগস লটা লেখাচ্ছি, হ্যাঁ বোঝাচ্ছি ব্র্যাগস ল। তার আগে একটা জিনিস, যে আমি তোদের কি করলাম, যে একটা অ্যানালজি দিয়ে দিলাম কিসের ক্ষেত্রে? গ্রেটিং এর ক্ষেত্রে অ্যান্ড ভিজিবল লাইট, আর এইদিকে এক্স রে অ্যান্ড ক্রিস্টাল, তাই তো? এবার অ্যানালজি দেওয়াটা খুব সহজ, বাট একটা সায়েন্টিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতো। সায়েন্টিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তোদের কি দেখতে লাগবে? যে এক্স রে ক্রিস্টালের কথা ভেবে দেখ একবার, ক্রিস্টালের ভিতরে যে ইন্টারপ্লেনার ডিস্টেন্স আছে ওটাই ইমাজিনারি, প্রথম কথা, না? যে আমরা ধরে নিছি যাতে আমরা ক্রিস্টালকে স্টাডি করতে পারি। এবার ওদের মধ্যে সেটাও আবার ইন্টারপ্লেনার ডিস্টেন্স গুলা কি আছে, হচ্ছে কত অর্ডারে আছে? অ্যাংস্ট্রম অর্ডারে। তাহলে বুঝতেই পারছিস কত ছোট। এবার ওইখানে এক্স রে ফেলবি, ফেলার পর ওইখানে ডিফ্রাকশন প্যাটার্ন শো করবে, এত কিছু কেমন করে বুঝবি? ওকে, তো ওরা তো আর নর্মাল অ্যানালজি দিয়ে কোনো একটা সূত্র দেওয়া যায় না, কোনো ফর্মুলা দেওয়া যায় না, বুঝিস তো ঘটনাটা? কোনো কিছু আবিষ্কার করতে লাগে এক্সপেরিমেন্টাল দেখাইতে লাগে, অ্যানালজি দিয়ে তো কোনো কিছু হয় না। অ্যানালজি দিয়ে তো কত কি বলা যায়, তার জন্য ওটাকে কি ফর্মুলা হবে নাকি? হবে না। এবার শোন ভালো করে, ওটা আমরা পড়াশোনার জন্য আমরা বলি, বা কোন একটা জিনিস স্টার্ট করার আগে মানুষের ভাবনা চিন্তা এমন থাকে। ওকে, এইখানে যদি দেখিস যে সায়েন্টিস্টের কি আছে, পয়েন্ট অফ ভিউ কি আছে, যে যখন একটা ক্রিস্টাল আছে, এটা ভাব, একটা ক্রিস্টাল মানে কি দিয়ে তৈরি হয়? ক্রিস্টাল ম্যাটার, ধরেন এটা একটা, এটা ক্রিস্টাল না বাট ঠিক আছে, তো এটা মলিকুল দিয়ে তৈরি হয়। এবার মলিকুল গুলো কি দিয়ে তৈরি হয়? অ্যাটম দিয়ে তৈরি হয়। অ্যাটম মানে কি হচ্ছে, ভিতরে নিউক্লিয়াস আছে, তার বাইরে কি আছে, হচ্ছে ইলেকট্রন আছে। নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউট্রন প্রোটন আছে। তাহলে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, বাইরে কি আছে? ইলেকট্রন নেগেটিভ চার্জ। তো অ্যাটমটা ইটসেলফ একটা কিসের মতো বিহেভ করে? ক্রিস্টালের ভিতরে একটা চার্জ পার্টিকেলের মতো বিহেভ করে, কারণ এটা চার্জ পার্টিকেল দ্বারাই তৈরি আছে। এবার কি হচ্ছে, যদি এটা একটা অ্যাটমস হয় তোর কাছে, এটা ধরে নিউক্লিয়াস আছে, এর চারপাশে কি আছে, হচ্ছে ইলেকট্রন আছে, তাই না? এটা আছে। তো এইটা ইটসেলফ নিজে একটা কিসের মতো কাজ করতেছে, হচ্ছে
চার্জ পার্টিকেলের মতো কাজ করতেছে। তাহলে একটা অ্যাটমস ক্রিস্টালের ভিতরে ইটসেলফ চার্জ পার্টিকেলের মতো কাজ করে। এবার বাইরে থেকে যখন এক্স রে সেন্ড করতেছিস, না এক্স রে মানে কি হচ্ছে? ইএম ওয়েভ না, ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ মানে এর মধ্যে কি আছে? ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড সবসময় কি হচ্ছে? অসিলেট করে করে যাচ্ছে। অসিলেট করে করে যায় ওয়েভ আকারে যায় কি করতেছে? এইখানে হচ্ছে ধাক্কা খাচ্ছে। এবার এ যেহেতু অসিলেট করে যাচ্ছে, এর একটা অসিলেশন আছে কি নাই? আছে। এবার ও গিয়া কি করতেছে? এই ক্রিস্টালের ভিতরে কি করতেছে? আঘাত করবে। এবার ক্রিস্টালের ভিতরে চার্জ অ্যাটমটা ইটসেলফ অ্যাক্টস লাইক এ চার্জ পার্টিকেল। এবার বলতো যদি কোনো অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড গিয়া কোনো চার্জ পার্টিকেলের উপর কি করেছে? ইনসিডেন্ট হয় বা চার্জ পার্টিকেলের আশেপাশে দিয়ে যায়, চার্জ পার্টিকেলটা ভাইব্রেট করা শুরু করবে কি করবে না? ভাইব্রেট করবে। বলবি কেন ভাইব্রেট করবে? সিম্পল জিনিস, যদি একটা ইলেকট্রিক ফিল্ড প্রবেশ করে কোথাও, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? ই বাই এফ। এখানে ফোর্স লাগবে এবং অ্যাক্সিলারেশন কত হবে? আমরা জানি না এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে অ্যাক্সিলারেশন আর এফ এটা মানে কত হচ্ছে? এম এ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে কত হচ্ছে? অ্যাক্সিলারেশন আসলো কিউ ই বাই কত হচ্ছে? এম। এটা হবে, হ্যাঁ না? তাহলে উল্টা হয়ে গেছে না? কিউ ই বাই কত আসবে? এম। এটা হবে। তো আমাদের যে এই অ্যাটমটা আছে, অ্যাটমটাও কি করা শুরু করবে? অ্যাক্সিলারেশন করা শুরু করবে। অ্যাক্সিলারেশন মানে কি? ভাইব্রেশন আসবে। অ্যাক্সিলারেটর জিনিস মানে বুঝিস তো? তুই যখন বাইক চালাস, বাইক যদি স্মুথলি চালাইতে না পারিস, গিক গিক আটকায় যাবে, ওটা কি করছে? অ্যাক্সিলারেশন, না? আর যদি স্মুথ চলে, ওটা ইউনিফর্ম ভেলোসিটি। ভেলোসিটি ইউনিফর্ম, কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে তার ডেরিভেটিভ a ইকুয়াল টু ডিভি বাই ডিটি। অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0। তো ওটা একমাত্র ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে দেখা যাবে। ওকে। আর যদি অ্যাক্সিলারেশন থাকে, তার মানে a ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ভেলোসিটি চেঞ্জ আসতেছে, তার মানে ও কি এমন এমন করে আগাবে পিছাবে, তাই তো? তাহলে ওর মধ্যে ভাইব্রেশন আসবে। এবার ভাইব্রেশন যদি হয়, তার মানে ও নিজে কি করা শুরু করবে? অসিলেট করা শুরু করবে। এবার কোন যদি যদি অসিলেট করে, ওইখান থেকে ওয়েভ বের হবে কি হবে না? অবভিয়াসলি বের হবে। তোরা গিয়ে কি কর না, আজকেই ধইনে তোদের বাড়িতে যে ম্যাট্রেসটা পাঠানো আছে, ঠিক আছে, ম্যাট্রেসটাকে ঝোঁকাতো, ওটা থেকে ধুলে বের হবে কি হবে না? হবে। কারণ ম্যাট্রেসটা কি করতেছিস তুই? এখন ওইটাকে যে ঝাঁকাচ্ছিস, ওকে অসিলেট করতেছিস, ভাইব্রেশন করতেছে, তাহলে ওটার থেকে যে ধুলি কণাগুলো আছে, ওগুলো হচ্ছে বের হবে। ওকে, বিভিন্ন ওয়েভ তৈরি হবে, লঙ্গিটিউডাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, সামথিং সামথিং তৈরি হবে, হ্যাঁ না? ওকে। ঠিক তেমনই যদি ম্যাট্রেসটা যদি এমনি বিছানো থাকে, ওটার থেকে ধুলে বের হয় না? আছে, কিন্তু বের হয় না। ঠিক তেমনই এটার ভিতরে চার্জ পার্টিকেল সবকিছুই আছে, কিন্তু এ তো রেস্টে ছিল, এর কিছু যায় আসতে ছিল না। কিন্তু যখন এক্সরে এসে এটাকে কি করলো? ভাইব্রেট করে দিল, এ লাফালাফি করতেছে। তাহলে এখানে এও নিজে একটা কিসের মতো কাজ করবে? অসিলেটরের মতো কাজ করবে। অসিলেটর এও কি করবে? ওয়েভ ছাড়া শুরু করবে। তাহলে এও কি করবে? ওয়েভ ছাড়া শুরু করবে। তাহলে এ যত অর্ডারের ওয়েভলেন্থ নিয়ে আসছিল, এও অত অর্ডারের ওয়েভলেন্থ নিয়ে কি করবে? ওয়েভ ছাড়া শুরু করবে। এটা কি বললাম? রিফ্লেক্টেড রে। অমন তো এটা হয় না যে এক্স রে পাঠাইলি, টর্চ লাইটের মতো আয়না গিয়া পড়লো, আয়না থেকে বের হয়ে গেল। ওটা তো আর ক্রিস্টালের ক্ষেত্রে হয় না, না? ক্রিস্টালের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, বুঝছিস? তারপরে এমন কি হচ্ছে, অনেক এক্স রে আসছে, এবার এখান থেকেও কি হচ্ছে? অনেক ধরনের এক্স রে তৈরি হয়েছে। এবার এগুলোর মধ্যে যারা কি করবে? পার্ট ডিফারেন্স ইন ল্যামডা, ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডার আকারে কি যাবে? ওরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখাবে। আর যারা কি করবে? ল্যামডা বাই 2 এর ইয়ে যাবে, ঠিক আছে, অর্ডারে যাবে, পার্ট ডিফারেন্স, তাদের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ দেখতে পাবে। বুঝছিস কথাটা? তো সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে এমন একটা জিনিস ঘটে। ওইখানে এমন হয় না যে আয়না পাতা আছে, এখানে লাইট ফেললে আর চলে গেল, নেই হতা হ্যাঁ। তো এটা জিনিস মাথায় রাখিস। তো যাই হোক, তো এমন করে ঘটনাটা বুঝছিস না আশা করি এখন? হুম, ওগুলোর মধ্যেই তো ডিফ্রাকশনটা ঘটবে। হ্যাঁ, এবার শোন ভালো করে। তার মানে তোরা এটাকে এবার ব্র্যাক্স লটাকে ডিফাইন করার চেষ্টা করি। তাহলে ইন্টারপ্ল্যানার স্পেসিং আছে, ভালো করে দেখ। তাহলে এমন কি আছে? পিরিয়ডিসিটি আছে। ওকে, ক্রিস্টালের ভিতরে এমন পিরিয়ডিসিটি
আছে। সলিড স্টেট ফিজিক্স পড়তে গিয়ে যে এগুলো কতবার ড্র করলাম, যদিও নিচেরটা কাছে চলে আসছে, ঠিক আছে, ক্ষমা করে দিয়েন, আমাদের হাত স্কেল না। হ্যাঁ, তো আমরা ধরলাম কি দুইটা প্লেনের মধ্যে স্পেসিং কত হচ্ছে, ডি ধরলাম। হ্যাঁ, তো এখানে আসা এক্স রে পড়লো, যদিও এক্স রে ওয়েভ আকারে আসবে এমন করে দেখাইতে লাগে, আমি তোদের একটা মিন পজিশন দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, এক্স রে পড়লো, পড়ার পর এখান থেকে কি হচ্ছে, রিফ্লেক্টেড হয়ে চলে যাবে, ঠিক আছে। এবার তোরা যদি এটাকে একটা স্ট্রেট লাইন ধরিস, তোরা জানিস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ কি হচ্ছে, রিফ্লেকশন, যদিও এটার সাথে অ্যাঙ্গেল হয়, মানে বুঝিস তো, হ্যাঁ না, এটার সাথে অ্যাঙ্গেল হয়। একটা জিনিস এখানে খেয়াল রাখিস, মানুষ যখন যখন পড়াশোনা করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কাকে বলি, এটাকে বলি অবিলম্বের সঙ্গে যেটা করে নর্মালের সঙ্গে, নর্মাল এটা, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ হচ্ছে রিফ্লেকশন। তাহলে এই দুটো সমান হলে এই দুটো সমান হবে কি হবে না হবে। তো এইখানে নর্মাল তোরা অপটিক্সে যেটা পড়াশোনা করছিস আর তোরা সলিড স্টেটে যেটা পড়াশোনা করবি এটার মধ্যে একটু ফারাক আছে। থিটাটা কার সঙ্গে মেজার করব, থিটা হচ্ছে নর্মালের সঙ্গে মেজার না করে কি করব, প্লেনের সঙ্গে মেজার করব, ঠিক আছে। কারণটা তুই ভাব নর্মাল বলে কিছু আছে নাই, আমরা যেটা জিনিস জানি সেটা হচ্ছে ক্রিস্টালের প্লেন বলে জানি, তার জন্য প্লেনের সঙ্গে মেজারমেন্ট করি। তো এটা বেন্ড ডিফারেন্স মাথায় রাখিস। ওকে, জিনিস একই কিন্তু ক্যালকুলেশন যখন করবি সবসময় এটা মাথায় রাখবি, প্রবলেম যখন সলভ করবি মাথায় রাখবি। ওকে, নয়তো বা অ্যাঙ্গেল গন্ডগোল করে ফেলবি। এবার এটার ডিস্টেন্স কত আছে, ডি ডিস্টেন্স। এবার দেখ এটার প্যারালাল রে আসলো, এটার প্যারালাল রে আসা এই ক্রিস্টালটায় আঘাত করলো। হ্যাঁ, তাহলে এইখান থেকেও কি হচ্ছে, প্যারালাল রে এমন করে কি হচ্ছে, বের হয়ে যাবে। ওকে, তাহলে কত, তোরা দেখ উপরেরটা আর নিচেরটার মধ্যে কোনটা বড়, নর্মাল সেন্সে বলতো, উপরেরটা আর নিচেরটার মধ্যে কোনটা বড় হবে, মানে পাত কার বড় হবে, যদি এক্স রে জন্য ট্রাভেল করতেছে কার পাত বেশি হবে, নিচেরটা। কত বড় হবে এটা বের করার জন্য এখান থেকে কি টানবো, একটা পারপেন্ডিকুলার টানবো, আর এই দিকে কত বের হচ্ছে এটার জন্য একটা কি করবো, পারপেন্ডিকুলার টানবো। ওকে, এবার দেখতো এটা যদি এইদিকে শোন সবাই, এটা পারপেন্ডিকুলার টানলাম না আমি, হ্যাঁ না, তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা থিটা হলে এটা কত হবে, 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হবে থিটা, এটাও তাহলে কত হবে সিমিলারলি বলতে পারি থিটা। আর এটা কত ডি, তাহলে ডি এর পাশেরটা কত হবে ডি কস থিটা, আর দূরেরটা কত হবে ডি সাইন থিটা। ঠিক তেমনি এটা ডি, এটা ডি এর পাশেরটা ডি কস থিটা, এই দিকেরটা কত হবে ডি সাইন থিটা। তাহলে টোটাল পার্ট ডিফারেন্স কত তৈরি হলো, উপরেরটা আর নিচেরটার মধ্যে টোটাল পার্ট ডিফারেন্স হলো 2d সাইন থিটা। বুঝছিস কথা কথা, তাহলে টোটাল পার্ট ডিফারেন্স আসলো 2d সাইন থিটা। ওকে, d সাইন থিটা প্লাস d সাইন থিটা equal to 2d sin theta. Okay, for constructive interference এই পার্ট ডিফারেন্স কত হবে, ল্যামডা ইকুয়াল টু n ল্যামডা, है ना, n ইকুয়াল টু ইন্টিজার নাম্বার, ইন্টিজার। ওকে, সো কত আসলো 2d sin theta ইকুয়াল টু আসলো n ল্যামডা। ওকে, আর এটার নাম তখন দিয়ে দেই আমরা থিটা বি, বুঝছিস, মানে থিটাও দিতে পারিস, যেহেতু এটাকে কি বলি আমরা ব্র্যাক্স ল, তার জন্য ওটাকে পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে কি করি একটু হাইলাইট করি, নাম দিয়ে হচ্ছে থিটা বি, কিছুই না। তাহলে which is known as Bragg's law, okay, in X-ray diffraction in crystal, যাই হোক। তাহলে where থিটা বি এটাকে বলি ব্র্যাক অ্যাঙ্গেল, এটাকে ভুল করেও কোনোদিন ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলিস না,
মাথার মধ্যে রাখবি ইনসিডেন্টের মতো, বা ইনসিডেন্ট বললেও মাথায় রাখবি ওটা নর্মালের সঙ্গে বানাইতেছি না। হ্যাঁ, এটা জিনিস সবসময় খেয়াল রাখবি। তাহলে ব্র্যাক্স অ্যাঙ্গেল 2 থিটা বি, দেখো এই টোটাল 2 থিটা বিতে কি করলো হচ্ছে ডিফ্রাকশন করলো না, তার জন্য এটাকে বলি ডিফ্রাকশন অ্যাঙ্গেল, ডিফ্রাকশন অ্যাঙ্গেল। ওকে, আর এন হচ্ছে অর্ডার অফ রিফ্লেকশন। ডান এইটুক সবাই দেখছিস? এবার লাগ। তো এটা যখন ডিফ্রাকশন প্যাটার্নটা দেখা গেছে কেমন আসে কোন ক্রিস্টালের ক্ষেত্রে, এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন, এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন, কোন ক্রিস্টালের ক্ষেত্রে এক্স রে ডিফ্রাকশন প্যাটার্নটা এমন দেখা যায়। শোন, এইদিকে যদি আমরা ইন্টেন্সিটি নেই along y axis, along x axis আমরা যদি ডিফ্রাকশন অ্যাঙ্গেল নেই, তো ইন্টেন্সিটি দেখা যায় ফার্স্টে এখানে পিক দেখা যায়, হ্যাঁ খুব বড় পিক দেখা যায়, তারপরে পিক গুলো কি হচ্ছে কমে যায়। ওকে, এমন টাইপের। ওকে, তারপরে এগুলা খুব কম কম পাওয়া যায়। তো এটা ডিফ্রাকশন প্যাটার্ন। তো পিক কোথায় দেখতে পারে, তোর একটা ইন্টারেস্টিং জিনিস দেখতো, ওই একটু পরে লেখ, আমি একটা ইন্টারেস্টিং জিনিস তোদের আমি, সব থেকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কোন দিকে আছে, এইখানে না, ফার্স্ট পিকের দিকে। তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম আছে যখন কি হচ্ছে থিটা বি কি আছে কম আছে, বুঝছিস? থিটা বি এর স্মল ভ্যালুর জন্য ইন্টেন্সিটি কি দেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায়। এবার এটা আমরা সুন্দর করে আলোচনা করি, চলো তোদের আমি মাথার মধ্যে কিছু জিনিস প্রবেশ করাই দিই। ইভেন তোদের আজকে এমন একটা জিনিস শেখাবো এইখান থেকে যেটা টিএফআর এ অব্দি আসছে। ওকে, ফিজিক্সের গুরু টিএফআর এ আসছে এইখান থেকে কোশ্চেন, তোদের সেইটার নলেজ দিয়ে দিই। দেখ ভালো করে, আমরা এক্স রে ডিফ্রাকশনের অ্যাকর্ডিং টু ব্র্যাক্স ল কি পাইলাম, 2d sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে n ল্যামডা। ফর এ পার্টিকুলার এক্স রে যদি ইনসিডেন্ট হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে, কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার এক্স রে ইনসিডেন্ট হলো, সো 2d sin থিটা বি ইকুয়াল টু n ল্যামডা ইকুয়াল টু কি হবে, কনস্ট্যান্ট হবে। সো 2 তো কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলি sin থিটা বি ইনভার্সলি প্রপোর্শনাল টু কত হচ্ছে ডি। আর তোরা জানিস থিটার ভ্যালু যত ইনক্রিজ করে সাইন থিটারও ভ্যালু তত কি করে ইনক্রিজ করে, কারণটা সাইন জিরোর মান কত 0, তারপরে সাইনের ইনক্রিজ করতে থাক, সাইন 45 এর মান কত 1/√2, না অমন করে বাড়তে 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 সাইন 90 ভ্যালু কত 1, তার মানে কি করতে থিটাও যত ইনক্রিজ করে সাইন থিটাও ইনক্রিজ করে। তাহলে এটা থেকে কি বলতে পারি, থিটা বি ইনভার্সলি প্রপোর্শনালটা কত হচ্ছে ডি, है ना, ফর পার্টিকুলার এক্স রে, है ना। তার মানে কি গেল, এদিকে তাকা, যখনই তুই ডিফ্রাকশন প্যাটার্ন বানাচ্ছিস একটা এক্স রে সেন্ড করতেছিস, ওর ওয়েভলেন্থ ফিক্সড পড়ার পর ডিফ্রাকশন প্যাটার্ন এটা পাইলি, ডিফ্রাকশন প্যাটার্নের ক্ষেত্রে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম পাইলি যখন থিটা বি কি হচ্ছে মিনিমাম। ভালো করে দেখ,
থিটা বি এই দিকে যত যাবে ইনক্রিজ করবে। তো এই যে পিকটা পাইছিস, পিকটা কোথায় পাইছিস? মিনিমাম থিটা বিতে পাইছিস। তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম আসে যখন থিটা বি কি হয়, হচ্ছে মিনিমাম হয়। তাহলে শোন, আই ইকুয়াল টু আই ম্যাক্স হয় যখন থিটা বি ইকুয়াল টু কত হয়? মিনিমাম হয়। থিটা বি যদি মিনিমাম হয় তাহলে ডি কি হবে? হচ্ছে ম্যাক্সিমাম হবে। শোন শোন শোন, মজাদার জিনিস। তার মানে ইন্টারপ্লেনার ডিসটেন্স কি হইতে লাগবে? কম হইতে লাগবে, মানে ম্যাক্সিমাম হইতে লাগবে, সরি বেশি হইতে লাগবে। এন্ড তোরা জানিস ডি ইকুয়াল টু কত হয়? মনে আছে ডি এর ফর্মুলা? 1/√ওভার কি ছিল? কারো কোনো মনে আছে যদি ফর্মুলা? a স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার, মিলার ইন্ডিসেস এইচ কে এল, ঠিক আছে? আর যদি এখানে ইয়া থাকে, এ থাকে, এ নিবি। ওকে, তো তার মানে কি বলতো, ডি ম্যাক্সিমাম হওয়ার জন্য ভালো করে দেখ, ডি ম্যাক্সিমাম হওয়ার জন্য এটাকে কি হইতে লাগবে? মিনিমাম হইতে লাগবে। তাহলে ডি ম্যাক্সিমামের জন্য √ওভার a স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার কি হইতে লাগবে? মিনিমাম হতে লাগবে। বুঝতে পাইতেছিস? আর মিনিমাম কখন হবে? যখন প্লেনটা কত হবে? প্লেনটার ভ্যালু কত হবে? 1, যদিও প্লেনকে আমরা কমা দিয়ে লিখবো না, 10। দেখ তো দুইটা জিনিস কি হচ্ছে? 0 আর একটা কি হচ্ছে? 1। তাহলেই এটা মিনিমাম হবে না? তাহলে পুরো ঘটনাটা গেল। যদি এমন একটা প্লেন পাস যে প্লেনের মিলার ইন্ডিসেস 100 বা 001 বা 010 এমন যদি পাস, তাহলে সেই প্লেনের ক্ষেত্রে এটা মিনিমাম আসবে। তার মানে ডি ম্যাক্সিমাম আসবে। ডি ম্যাক্সিমাম আসলে থিটা বি মিনিমাম হবে। থিটা বি মিনিমাম হলে আই ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোন প্লেনের ক্ষেত্রে পাবি? কোশ্চেন আসে এটা। আবার শোন, এক্স রে ডিফ্রাকশন প্যাটার্নে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়ার জন্য সেই ক্রিস্টালের প্লেনের ফ্যামিলি কেমন হবে? 100। এবার তোরা বল, এটার এটা এটা প্লেন কিন্তু একটাই প্লেন, এটার ফ্যামিলি আছে, তোরা সবাই জানিস যদি পড়াশোনা করে থাকিস আমার কাছে, আগের লেকচার গুলো দেখে থাকিস, এটার ফ্যামিলি আছে। ফ্যামিলিটার নাম কি হয়? 100। এটা হইতে পারে, বাকি হইতে পারে 010 হইতে পারে, বাকি হইতে পারে 001 হইতে পারে, বাকি হইতে পারে তোরা জানিস -100। -1 তো আর এইখানে লেখার কোনো স্টাইল নাই, সলিড তার জন্য কি দেই? বাদ দেই। তারপর কত হচ্ছে? 0 1 বার 0 হইতে পারে, বাকি হইতে পারে 0 0 1 1 বার হইতে পারে। তো তোদের যদি এক্সপেরিমেন্ট করবি, এক্সপেরিমেন্ট করে জেনে ম্যাক্সিমাম ডিফ্রাকশন প্যাটার্ন যুক্ত, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যুক্ত ডিফ্রাকশন প্যাটার্ন তুই পেতে চাইস, মানে ভালো উজ্জ্বল তুই দেখতে চাস, তাহলে তোর ক্রিস্টালের প্লেন কেমন হইতে লাগবে? এমন হইতে লাগবে, ঠিক আছে? বা ইনভার্সলি এমন করে বলতে পারিস যে একটা ডিফ্রাকশন প্যাটার্ন পাইলি, ডিফ্রাকশন প্যাটার্ন দেখে বুঝিস যে এই পিকটা কোথায় থেকে আঘাত খাওয়ার পর হয়েছে? এই সেট অফ ফ্যামিলির প্লেন থেকে আঘাত খাওয়ার পর এই পিকটা হয়েছে। তার পিকটা কি হয়েছে? তারপরে এর পরে যেটা হবে এই স্কেলকে সাজাবি এমন করে, সাপোজ কত হচ্ছে? 110, ওটার ফ্যামিলি থেকে আঘাত খাওয়ার পর কি হয়েছে? এটা পিক হয়েছে। তারপরে তারপরের পিক কি হয়েছে? তার থেকে এখন 111 এই ফ্যামিলি থেকে আঘাত খাওয়ার পর হয়েছে। ওকে, তার মানে আমরা বলতে পারি এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন অ্যানালাইসিস করে আমরা ক্রিস্টালের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। ক্রিস্টালটার ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স কত, কোন প্লেন থেকে ডিফ্রাকশন হচ্ছে, প্লেনগুলোর মধ্যে ডিস্টেন্স কত, ঠিক আছে? এগুলো সবকিছু কি করতে পারি আমরা এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন, দ্যাট ইজ ব্র্যাগস ল ইউজ করে করতে পারি। তো ব্র্যাগস লর ইম্পর্টেন্স বুঝতে পারছিস? যে ক্রিস্টালকে আমরা চিনতে পাইতাম না এতদিন অবধি, চিনতেই পাইতাম না ওটার ভিতরে কি আছে না আছে, সেই ক্রিস্টালকে চেনা শিখতেছি। ওকে, তো ক্রিস্টালকে চেনার জন্য ব্র্যাগস ল অনেক বড় একটা কি করে ভূমিকা পালন করে। বুঝছিস আশা করি পুরো জিনিসটা? ওকে, এটা লেখা হয়েছে না তোদের? ওকে, তাহলে দেয়ার আর
intensity peaks from reflected X-rays different defined planes. If theta এর ভ্যালু বেশি হয় then dA স্কেল এর ভ্যালু ডিক্রিজ করবে। ওকে, তাহলে ফর স্মল ভ্যালু of 2 theta b interplanar spacing should be largest. Okay, so we can say that first intensity peak comes out due to 100 plane because কারণটা তো এখানে আমি বোঝাই দিলাম তোদের, ঠিক আছে? dA scale is largest for 100 plane and its family. Okay, mean D100 দেখ, এটা যদি D100 DA স্কেলের মান বসায় দিস, এগুলো হচ্ছে এটাকে লিখি DA স্কেল দিয়া, ঠিক আছে? ASKL যেটা হচ্ছে অবভিয়াসলি মিলার ইন্ডিসেস দিয়ে লিখি, যাই হোক। এবার এটার ভ্যালু 1 বসায় দেয়, এটা 0 পুট করে দিলে 1 স্কয়ার 1, তাহলে কত আসবে? DA স্কেল A আসবে, ঠিক আছে? A ফর সিম্পল কিউব, সিম্পল কিউবিকের ক্ষেত্রে এটা আসবে, ঠিক আছে? সো যদিও আমি এই প্লেনটা লিখতেছি, মাথায় রাখিস, বাট এগুলো সবগুলোর ক্ষেত্রেই সেম জিনিস, পুরা ওর ফ্যামিলিটার ক্ষেত্রে কি হবে, হচ্ছে সেম জিনিস হবে। ওকে, সো DSKL should be maximum should be maximum for 2 theta b minimum, ঠিক আছে? such that their product remains constant. ওকে, যে কথাটা এখানে বোঝাইলাম ওটা এখানে এদিকে লিখে দিলাম। ওকে, এটুকু লিখে নে। চল, এটা হলে লেখা হলে জানাস। ওকে, তারপরে আমরা ফার্দার পড়াশোনা করবো।
অনলাইন লেখা আছে তোদের? ডান। এটা হচ্ছে সিম্পল কিউবিকের জন্য এই স্কেল হচ্ছে প্লেন নিলাম। ওকে, যেটা 100 প্লেন নিলাম। ওকে, তো এইখান থেকে সুন্দর একটা কোশ্চেন আসছিল তোদের টিএএফআর এ, আমি তোদের বলে দিই। টিএএফআর এখান থেকে একটা কোশ্চেন আসছিল। হ্যাঁ, কোশ্চেনটা এমন ছিল যে একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালটাকে ধীরে 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 কম্প্রেস করতেছিস। ওকে, তাহলে ক্রিস্টালটাকে ধীরে ধীরে যদি কম্প্রেস করিস তাহলে তার ইন্টেন্সিটি প্যাটার্নের কি পরিবর্তনটা হবে। তোরা একবার বোঝার চেষ্টা কর। একটা ক্রিস্টালকে যদি ধীরে ধীরে কম্প্রেস করি তাহলে তার ডি কি করবে, ডিক্রিজ করে যাবে। ডি যদি ডিক্রিজ করে যায় থিটা বি কি করবে, ইনক্রিজ করে যাবে। তার মানে 2 থিটা বি কি করবে, তার লার্জার ভ্যালুর দিকে শিফট করবে। তাহলে গ্রাফটা কি করবে, কম ভ্যালু থেকে বেশি ভ্যালুর দিকে শিফট করে দেবে। এটাই হচ্ছে অপশন দেওয়া ছিল, অপশনে যেটা গ্রাফ কি দূরের দিকে শিফট করছে। আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, হ্যাঁ না, শেপ সাইজ সবকিছু সেম থাকবে, শুধু ওটার পিকটা কি করে যাবে, ইয়ার দিকে শিফট করে যাবে, লার্জার 2 থিটা বি। ওইটা অপশন দিয়ে দিবি, শেষ। ওকে ওকে, ইন্টেন্সিটি কারো কোনো ইয়েই আসবে না। ওকে, এবার দেখ, তাহলে লেখ, কনসিডার, নোট দিয়ে লিখতেছি। হ্যাঁ, কনসিডার এ, ওকে, স্যাম্পল দেওয়া আছে, কনসিডার স্যাম্পল, সরি, কনসিডার এ স্যাম্পল এ। হ্যাঁ, এ একটা নাম দিলাম, উইথ ইন্টেন্সিটি পিক 2 থিটা বি। ওকে, if it is compressed, এটাকে কি করতেছি, ধীরে ধীরে কম্প্রেসড করতেছি, ইউনিফর্মলি কম্প্রেসড, ইউনিফর্মলি ধীরে ধীরে করব, মানে ইউনিফর্মলি হবে। ওকে, দেন দেন ইটস পিক shifted, okay, shifted toward larger value of 2 theta b, ঠিক আছে, because DSKL decreases। ওকে, এটা কি করতেছে, ডিক্রিজ করতেছে। তো আমি তোদের ছবিটা বোঝাইতে চাই, এখানে তো জায়গা নেই, আমি এদিকে ড্র করতেছি। হ্যাঁ, এবার শোন, তাহলে এইদিকে ইন্টেন্সিটি আছে, এইদিকে 2 থিটা বি আছে। তাই ধরে নে তোর যে শেপটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, কিছু একটা কোশ্চেনে দেওয়া থাকবে, দেওয়া ছিল। তাহলে এটার কি, এটা হচ্ছে স্যাম্পল, এটা আছে, তাহলে এটার পিক কোথায় দেখতে পেলি, এইখানে দেখতে পেলি না। এবার যদি কি হচ্ছে,
যেহেতু কোশ্চেন কি বলছে যে ইউনিফর্মলি কম্প্রেস করতেছিস, ইউনিফর্মলি যদি কম্প্রেস করিস না শেপ চেঞ্জ হবে, না সাইজ চেঞ্জ হবে, না তোর ইন্টেন্সিটি চেঞ্জ হবে। ও জাস্ট কি করবে, খালি লার্জার ভ্যালু আর 2 থিটা বি এর দিকে কি করে যাবে, হচ্ছে গ্রাফটা শিফট করে যাবে। ওকে, তাহলে গ্রাফটা কই পাবি তোরা, যদি গ্রাফটা দেখিস সেম গ্রাফ পাবি, এই দিকে কোথাও একটা পাবি, সবকিছু কি থাকবে, সেম থাকবে। যদিও সেম আট করতে পাইতেছি না সবকিছু, বাট বুঝে না সেটা কি হচ্ছে, সবকিছু সেম আছে। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। তো অপশন কোনটা দিতিস, এই অপশনটা দিবি যেটা কি করে গেছে, শিফট করে গেছে। ওকে, ধরে নে এটা কোথাও একটা ছিল থিটা 1, এটা কত হচ্ছে থিটা 2, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, শিফট করে গেল। ওকে, তাহলে ইফ ইউ ইউ compressed crystal, okay, uniformly, then shape of intensity peak does not change. Okay, only its position changes. এবার শোন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, টেম্পারেচারের উপর কেমন এফেক্ট পড়বে। এটা কিসের এফেক্ট, এফেক্ট গেল কম্প্রেসর অর্থাৎ ডি এর উপর এফেক্ট গেল, না ডি কম বেশির জন্য এটা ঘটনা ঘটলো টেম্পারেচারের উপর। যদি টেম্পারেচার কি করতে পারিস, ধীরে 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 টেম্পারেচার কি করে হচ্ছে বাড়াস, আর খুব অল্প টেম্পারেচারে বাড়াস, ওকে, তখন কি হবে, ওটার পজিশন ফিক্স থাকবে পিকটার, জাস্ট ও কি করবে ব্রড হয়ে যাবে, শেপটা কি হবে বর্ডার শেপ নিয়ে নেবে। ওকে, কিন্তু যদি কি করিস হচ্ছে টেম্পারেচার বেশি বাড়ায় ফেলিস, আর যদি ওই সিস্টেমটার ক্ষেত্রে ক্রিস্টালটার কি হচ্ছে থার্মাল এক্সপ্যানশন ঘটে যায়, এক্সপ্যানশন ঘটলে কিন্তু কি হবে হচ্ছে ডি এর ভ্যালু চেঞ্জ হবে, তখন কি হবে হচ্ছে ডি স্কেলের ভ্যালু চেঞ্জ হলে থিটার ভ্যালু চেঞ্জ হবে, তখন এটার পজিশনও চেঞ্জ হবে, কোন দিকে যাবে জানি না, বাট চেঞ্জ হয়ে যাবে। ওকে, মাথায় রাখিস। ওকে, তো এটা জিনিস সবসময় মাথায় রাখবি। তো যতক্ষণ টেম্পারেচার এতটুকু বাড়া যতটুকু কি হয় নাই হচ্ছে থার্মাল এক্সপানশন হয় নাই ক্রিস্টালটার। ওকে, ইফেক্ট অন টেম্পারেচার, when temperature of crystal increases, then intensity peak decreases. Okay, and peak bordered. Okay, however, its position remains same. Okay, but at high temperature, ঠিক আছে, high temperature there can be thermal expansion. Okay, there can be thermal expansion, আর থার্মাল যদি এক্সপ্যানশন হয় then DSKL can be changed. Okay, can be changes. So
position of intensity peak also be changes. ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখিস। এটা কিন্তু ভেরি হাই টেম্পারেচারের ক্ষেত্রে হবে। তাহলে at low temperature, লো টেম্পারেচার ক্ষেত্রে যখন হচ্ছে থার্মাল এক্সপানশন হবে না তখন কি হবে? ইন্টেন্সিটি আই টু থিটা বি। প্রথমে কেমন ছিল? পিকটা এমন ছিল না? এবার দেখ, এটা হচ্ছে ফার্স্ট অবস্থায়, এদিকে শোন একটু, এটা হচ্ছে ফার্স্ট অবস্থায় এমন ছিল। এবার টেম্পারেচার ইনক্রিজ করলে, হ্যাঁ না, টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে? এরিয়া আন্ডার দা কার্ভ তো সেম রাখতে লাগবে। ওকে, তাহলে এটা ব্রডার হয়ে যাবে আর ইন্টেন্সিটি ডিক্রিজ করবে, আর ইন্টেন্সিটি ডিক্রিজ করলে এটাকে কি হইতে লাগবে? বর্ডার হইতে লাগবে। ঠিক আছে, মানে মোটা হইতে লাগবে, তাহলে তো এরিয়া আন্ডার দা কার্ভ ঠিক থাকবে। তাহলে এটা হচ্ছে টেম্পারেচার T1 এর জন্য আর এটা টেম্পারেচার T2 এর জন্য। তাহলে T2 গ্রেটার দেন কত হচ্ছে? T1। বুঝছিস? পজিশন কি পিকের পজিশন সেম আছে, জাস্ট কি হচ্ছে টেম্পারেচার হাই করলে, বাট এটা মাথায় রাখিস হাই এতটাও হাই করবি না যাতে কি আসে হচ্ছে থার্মাল এক্সপেনশন ঘটে। থার্মাল এক্সপেনশন ঘটলে তো চেঞ্জ হয়ে যাবে। তো এইটুক জিনিস মাথায় রাখবে। চল লেখানে দেখ, একটা জিনিস মাথায় রাখিস, শোন, এটা টেম্পারেচার যদি অধিক হাই করিস তাহলে কিন্তু পজিশন চেঞ্জের সঙ্গে সঙ্গে অবভিয়াসলি এইটা শেপেরও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কেমন করে চেঞ্জ হবে? ব্ল্যাক বডি রেডিয়েশনে পড়ছি মনে আছে, এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হয়ে যায়, না? আমাকে উঠবে তারপরে এক্সপোনেনশিয়ালি আমাকে চেঞ্জ হয়ে যাবে। ব্ল্যাক বডি রেডিয়েশনে তো এগুলো পড়ছি অনেক কার। তো লেখেন এইটুকু। জান এবার শোন, এই যে আমরা ডিফ্রাকশনের ক্ষেত্রে যে ইন্টেন্সিটি প্যাটার্নটা পাইলাম না, ইন্টেন্সিটিটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটাকে বলা হয়, একটাকে বলি আমরা অ্যাটমিক স্ট্রাকচার ফ্যাক্টর, ঠিক আছে, আরেকটা হচ্ছে জিওমেট্রিক্যাল ফ্যাক্টর। তো এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। চলো আলোচনা করি, এটা তোদের এক্সামে আসে অনেকবার। ছোট্ট কিউটসা জিনিস, তাহলে intensity depend on two factors. Okay, এক নম্বর atomic structure factor। ওকে, যেটাকে আমরা এফ দিয়া রিপ্রেজেন্ট করি। এটা কি জিনিস বলতো? অ্যাটমটা কিভাবে কি আছে হচ্ছে, অ্যাটমটা স্ট্রাকচার কিভাবে আছে, সাজানো কিভাবে আছে, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন গুলা কোথায় কোথায় কেমন করে কোন অরবিটে সাজানো আছে তার উপর ডিপেন্ড করতেছে। কারণটা যখন আমরা এক্স রে কি করি, আমরা পাঠাই, এক্স রে পাঠানোর পর ও কি করতে পারে, পুরো অ্যাটমটা থেকে কি হতে পারে, কোথাও গিয়ে আঘাত করতে পারে এবং ওইখান থেকে ডিফ্রাক্টেড হতে পারে, বা অনেক সময় কি করতে পারে, কোনো একটা ইলেকট্রনে আঘাত করে ওইখান থেকে ডিফ্রাক্টেড হতে পারে। ঠিক আছে, তো আমরা যে রিফ্লেক্টেড ইয়াগুলা পাবো, রে গুলা পাবো, সেগুলো কি হতে পারে, ইলেকট্রন থেকেও আসতে পারে, পুরো অ্যাটমটা থেকেও আসতে পারে। ওকে, তো এটার যে ফ্যাক্টরটা ওটাকে কি বলি আমরা? অ্যাটমিক স্ট্রাকচার ফ্যাক্টর। ওকে, তাহলে দেখ, ইট ডিপেন্ডস অন অ্যাটমিক স্ট্রাকচার, ওকে, or electron
in atom. Okay, it is defined as atomic structure factor F equal to amplitude of X-ray scattered from atom by amplitude of X-ray scattered from electron. ওকে, বুঝছিস? তো কোথা থেকে স্ক্যাটার হচ্ছে তার উপর বেস করে তৈরি হয়। এবার আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল ফ্যাক্টর। ওকে, এটাকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করি। এটা কি করে, অ্যাটমটার অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে এই ফ্যাক্টরটা আসে। মানে অ্যাটমটা কি হচ্ছে, একটা সিম্পল কিউবিক না একটা হচ্ছে বডি সেন্টার কিউবিক না ফেস সেন্টার কিউব, ওটার ভিতরে যে ক্রিস্টাল গুলো আছে ক্রিস্টালের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ফ্যাক্টর। বুঝতেই পারছি জিওমেট্রি থেকে আসছে কথাটা। ওকে, তাহলে ইট ডিপেন্ড অন arrangement of atom in crystal. So intensity proportional to, আমরা সবাই জানি ইন্টেন্সিটি কি হচ্ছে, অ্যামপ্লিটিউডের কি হচ্ছে প্রপোর্শনাল হয়, তাই না? তাহলে ইন্টেন্সিটি আই অ্যামপ্লিটিউড দুটো মিলে তৈরি হলো না, ভালো করে দেখতো। একটা কি হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার ফ্যাক্টর আর একটা কি হচ্ছে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টর। তাহলে একটা কত এফ আর একটা কত এস, তার কত হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে ওয়ার এস ইজ ডিফারেন্ট, একটা জিনিস দেখতে, এস হচ্ছে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টর, তাই তো? তাহলে এটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট ক্রিস্টাল হবে না? মানে এসসিসির ক্ষেত্রে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, তাহলে ওইটার ক্ষেত্রে আলাদা হবে। বিসিসির ক্ষেত্রে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, ওইটার আলাদা হবে। তারপরে এফসিসির ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তাহলে এসটা কি করবে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিস্টালের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ঠিক আছে, এস ইজ ডিফারেন্ট ফর সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ঠিক আছে, and ফেস সেন্টার কিউবিক, ঠিক আছে। তাছাড়া ডায়মন্ডের ক্ষেত্রে আলাদা হবে, বিসিসি, ফেস সেন্টার, ডায়মন্ড, ঠিক আছে, যেটা বলবি ডায়মন্ড কিউবিক, যতগুলো আর কি পড়াশোনা করছিস তোরা, বা হেক্সাগোনাল পড়তে পারিস, ঠিক আছে, এসিপি ইটিসির ক্ষেত্রে আলাদা আলাদা হবে। ওকে, so geometrical structure factor is defined as s, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টরকে আমরা এস দিয়ে লিখি। এস ইকুয়াল টু কত আসবে, ই টু দি পাওয়ার 2 পাই জে। ওকে, না কমপ্লেক্স নাম্বারের আয়োটা, হ্যাঁ কমপ্লেক্স নাম্বারের আয়োটা 2 পাই কোথা থেকে আসে তোরা জানিস, রেসিপ্রোকাল ল্যাটিস পড়াশোনা করছিস বা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ছিস, জানিস আমাদের পজিশন স্পেস থেকে মোমেন্টাম স্পেসে যাওয়ার জন্য সবসময় একটা ক্ষেত্রে নরমালাইজেশন ফ্যাক্টর অ্যাড হয়, সেটা হচ্ছে 2 পাই। ওকে, ওই 2 পাই এটা। আর সেটা কথা হচ্ছে এইটা তো ডিটেলসে আমি তোদের যখন রেসিপ্রোকাল ল্যাটিস পড়াইছি তখন ডিটেলসে আমি বলছি, ঠিক আছে। তারপরে ওটার পজিশন কত আছে, যেমন পজিশন ভেক্টরকে কি লিখিস, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, আমরা লিখিস না?
তো অমনেই ধরে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে ক্রিস্টালগুলো কোথায় কোথায় আছে ওইটার পজিশনকে ডিফাইন করতেছি, ঠিক আছে? তাহলে সিম্পল কিউবিক স্ট্রাকচার যদি হয় পজিশন ডিফাইন করার জন্য ইউ এই যে এক্স এর কাজ করতেছে, আর এটা কি আই এর কাজ কি করবে হচ্ছে এইচ মিলার ইন্ডিসেস কাজ করবে, তাহলে এইচ কাজ করবে। ওকে, ঠিক তার মানে ইউ ভি ভি জে এইচ কে, তারপরে হচ্ছে ইউ ভি ডব্লিউ ডব্লিউ জে এইচ কে এল, এটা হচ্ছে কাজ করবে। ওকে, এমন করে কাজ করবে। তাহলে where J is sum for atoms in unit cell, ঠিক আছে? আর UJ, VJ and WJ are coordinate in unit cell, coordinate in unit cell. For simple cubic, হ্যাঁ একটা এক্সাম্পল নেই। ফর সিম্পল কিউবিক স্ট্রাকচার, এসসি স্ট্রাকচারের ক্ষেত্রে একবার মনে করে দেখ, না এদিকে তাকা। এসসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি জানি কেমন স্ট্রাকচারটা কেমন হয় মনে করতো একটু। একটা এসসি স্ট্রাকচার এমন হয়, এইটটা হয়, প্রত্যেকটা 8 কর্নারে থাকে। তাই একটার থেকে কতগুলো কর্নার আসে 1/8, এমন 8টা আছে, তাহলে টোটাল অ্যাটম কত আছে হচ্ছে 1 সিম্পল কিউবিকে। তাহলে এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম ইন এসসি ইজ 1, হ্যাঁ না? তাহলে এটার মধ্যে যে কোনো একটা অ্যাটম নিয়ে আলোচনা কর। সাপোজ আমি এইটা পজিশন নিলাম, দেখ ভালো করে, এটা আমি অরিজিন নিলাম, তাহলে এই অ্যাটমটা নিয়ে কথা বলতেছি, এক্স ওয়াই জেড, এইটা নিয়ে কাজ করতেছি। তাহলে অ্যাটমটা কোথায় আছে হচ্ছে অরিজিনে আছে, সব থেকে সহজ হবে এটা। তাহলে এটা কোথায় আছে অরিজিন, কনসিডার করলাম কি হচ্ছে অরিজিনে কনসিডার করলাম। তার মানে 0,0,0 মানে ইউ জে এর মান কত 0, ভি জে এর মান কত 0, ডব্লিউ জে এর মান কত হচ্ছে 0। ওকে, সো এস ইকুয়াল টু কত হবে দেখতো, এস ইকুয়াল টু একবার ই টু দি পাওয়ার 2 পাই আই, তাহলে সবগুলো কত হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0, তাহলে হচ্ছে এস ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে 1 আসলো। ওকে, নাও আমরা জানি ইন্টেন্সিটি কি হয়, ইন্টেন্সিটি এই যে সাব প্রপোর্শনালি কনস্ট্যান্ট আসবে, সার রুটের ভ্যালু 1 নিলাম, তাহলে কত হবে এফ স্কয়ার স্কয়ার, তাহলে এস এর ভ্যালু 1, তাহলে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কত হচ্ছে এফ স্কয়ার আসলো। ঠিক আছে, বুঝছিস জিনিসটা? হ্যাঁ, এখানে আমি বসাই দিলাম, আর প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে 1 নিয়ে নিয়েছি। তাহলে এটাই এটার ক্ষেত্রে কি হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দিতেছে। এন্ড ইন্টারেস্টিং জিনিস দেখ, এই ইন্টেন্সিটিটা কার উপর ডিপেন্ড করতেছে না, এই স্কেল এর উপর ডিপেন্ডই করতেছে না। ওকে, তাহলে এই স্কেল এর উপর ডিপেন্ড করতেছে না। তাহলে it does not depend on a scale, তার মানে একটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে সবগুলা প্লেনের ক্ষেত্রে ইন্টেন্সিটি কি থাকবে সেম থাকবে, কারণ এই স্কেল এর উপর তো ডিপেন্ডই করে না। প্লেন মানে কি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এই স্কেল এর ভ্যালু, তাহলে এই স্কেল এর ভ্যালু ডিফারেন্ট হোক, এটা তো ডিপেন্ডই করে না। ওকে, সো সো all planes okay can provide okay can provide intensity peak, ঠিক আছে, can provide same intensity peak, হ্যাঁ same intensity peak in simple cubic। ওকে,
কি সুন্দর একটা জিনিস গেল। তো সিম্পল কিউবিক করলাম। চল এবার আর দুই একটা এক্সাম্পল নেই, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবার সাপোজ আমরা এক্সাম্পল হিসাবে বিসিসি নেই। ওকে, তাহলে বডি সেন্টার কিউবিক নেই। তার জন্য কি আসে দেখি, সবাই লেখে না কিন্তু, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার সেম জিনিস করব ফর হচ্ছে বিসিসি, বডি সেন্টার কিউব। ওকে, বডি সেন্টার কিউব মাথায় আছে না কেমন ছিল জিনিসটা? সিম্পল কিউবিকে যেমন ছিল অমনই থাকবে, শুধুমাত্র মাঝখানে একটা কি থাকবে, আর একটা থাকবে। ওকে, এটা তাহলে হচ্ছে এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কত হবে? এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম ইজ কত হচ্ছে? 188 প্লাস এক্সট্রা একটা 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। হুম, তাহলে দুইটা, এবার দুইটার মধ্যে শোন, এইদিকে তাকা একটু, ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে যাচ্ছি। হ্যাঁ, দুইটার মধ্যে আমি কি করলাম, একটা অ্যাটম অরিজিনে ধরলাম। হ্যাঁ না, একটা অ্যাটম কি ধরলাম আমি, অরিজিনে নিলাম, যে 0,0,0। তাহলে একটা অ্যাটম কোথায় নিলাম আমি, অরিজিনে নিলাম। তাহলে আর একটা অ্যাটম কোথায় আছে, মাঝখানে না? তাহলে পুরো একটার ইফেক্ট তুই যে কোনো একটাতে ধরতে পারতিস, ধরে করতে পারিস। আমি অরিজিনে ধরলাম ক্যালকুলেশন সুবিধার জন্য, অবভিয়াসলি বুঝতে পারছিস। তা আর একটা আমি মাঝখানে, তাহলে মাঝখানে যাওয়ার জন্য এটা যদি পুরোটা 1 হয়, 1 এর অর্ধেক যাইতে লাগবে না মাঝখানে যাওয়ার জন্য? তাহলে আর একটার পজিশন কত হবে? হাফ হাফ হাফ, বুঝছিস তো? এবং এক্স ওয়াই জেড সব দিকে হাফ হাফ করে যেতে লাগবে। সো সো এস এর ওইখানে এবার ভ্যালু বসাই দে, ই টু দি পাওয়ার 2 পাই আই, 0 প্লাস 0 প্লাস 0। আর একটা কত হবে বলতো, ই টু দি পাওয়ার 2 পাই আই। তাহলে হাফ এই এইচ না, হাফ এইচ কাট দিয়ে দিছি, সরি কোয়ান্টাম মেকানিক চলে আসছে। হাফ এইচ প্লাস হাফ কে প্লাস কত হচ্ছে, হাফ এল, বুঝছিস তো? আর দুইবার কেন লিখলাম তোরা বুঝতেই পারছিস, এখানে কি দেওয়া আছে, এখানে দেখ সামেশন আছে না, সামেশন আছে। তো দুইটা অ্যাটমের ক্ষেত্রে দুইটা সামেশন হবে, জে এর মান 2 না, বুঝছিস? হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কত হবে, s ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার 2 পাই আই ইনটু হাফ কমন নিলাম। ওকে, হাফ কমন নিলে কত আসলো, হচ্ছে এইচ প্লাস কে প্লাস এল। তো এটার ক্ষেত্রে যদি দেখিস s ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার 2 কাটলো পাই আই প্লাস এইচ কে এল। এখানে শোন, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, এদিকে একটু লক্ষ্য করিস। এটাকে আমি 1 নাম্বার দিলাম। ওকে, এই বেশটা হচ্ছে সবার অনলাইন, তোদের হচ্ছে অফলাইন? ওকে, অনলাইন। এবার দেখতো একটা জিনিস, এই যে এই স্কেল এর ভ্যালু ডিপেন্ড এই স্কেলের ভ্যালু আসতে পারে। তো এই স্কেলের ভ্যালু যে ডিপেন্ড আসতে পারে, সেটার কম্বিনেশন এমন হইতে পারে, ইভেন নাম্বার হইতে পারে, আবার কি হইতে পারে, অড নাম্বার হইতে পারে। তা যদি ফর লাইক ইফ এইচ কে এল ইকুয়াল টু ইভেন হয় না, দেন এস এর ভ্যালু কত হবে দেখতো, ইভেন হিসেবে আগে একটা কত আছে 1 প্লাস
এটা যদি ইভেন হয় কত হবে? সাপোজ কথার কথা দেখ, ই টু দি পাওয়ার এই স্কেলের যে কোনো একটা ইভেন ভ্যালু বল, সাপোজ ধরে 2, ওকে, তাহলে কত হবে? 2 আই, है ना? তার মানে ই টু দি পাওয়ার আই থিটা, ফর্মুলা কি হচ্ছে? সাইন থিটা, তাহলে সাইন 2 পাই প্লাস কত হচ্ছে? আই সাইন থিটা কস থিটা, কস 2 পাই। এবার সাইন 2 পাই কত? 0 প্লাস আই কস 2 পাই মানে কত হচ্ছে? কসের ক্ষেত্রে কত হচ্ছে? 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? কস 0 এর মান কত হচ্ছে? 1, তাহলে কত আসলো? 1, তাহলে অ্যান্সার কত আসলো? 1 আসলো না? তাহলে যদি ম্যাগনিটিউড দেখিস কত আসতেছে? 1 আসতেছে না? তাহলে এটা কত হয়ে গেল? হচ্ছে 2 হয়ে গেল। বুঝছিস? ম্যাগনিটিউড যদি বসাই আমরা, ক্লিয়ার হচ্ছে না? সো আই একটু আগে দেখলাম কত? এফ স্কয়ার এ স্কয়ার, তাহলে আই এখানে যদি আই বসায়ও দিস, ঠিক আছে, মড নিয়ে তো দিনের শেষে কাজ করবি, ওই একই আসবে ভ্যালু, বুঝছিস তো? মানে এমন যদি লিখিস প্লাস আই যদি বসায় দিস, তারপরে এটা তো মডেই নিবি না, দিনের শেষে স্কোয়ার যখন করবি তাহলে কি করবি? মড করবি, তাহলে এখান থেকে 1 স্কোয়ার প্লাস কত আসবে? 1 স্কোয়ার, হ্যাঁ না? তার যখন স্কোয়ার করবি 2 আসবে, ওকে। তাহলে কত আসবে? হচ্ছে এস এর মান 2, তাহলে হচ্ছে এফ স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, দ্যাট ইজ আই ইকুয়াল টু কত আসবে? হচ্ছে 4 এফ স্কোয়ার, ওকে। আর ইফ এইচ প্লাস কে প্লাস এল এদের কম্বিনেশন যদি ওয়াট হয়, দেন কি আসবে? এস ইকুয়াল টু 1 তো 1 আছে এখানে, দেখ ওই গেল ফর্মুলা, এটার 1 তো 1 আছে ইকুয়েশন 1 থেকে, প্লাস এটার ভ্যালু কত হবে? দেখ তো, ই টু দি পাওয়ার আই ধরলাম হচ্ছে পাই, ধরলাম ওয়াট এর ভ্যালু 1 ধরলাম, হ্যাঁ না? তাহলে কত আসবে? হচ্ছে সাইন পাই ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা, ও সরি, কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, ওকে। পরেরটার ক্ষেত্রে কত ছিল? ই টু দি পাওয়ার আই 2 পাই ধরছিলাম, হ্যাঁ না? তাহলে কস 2 পাই প্লাস কত হচ্ছে? আই সাইন 2 পাই, এটার ভ্যালু কত আসছিল? 1 প্লাস এটার ভ্যালু 0, তার জন্য 1, এখানে আমরা 1 পুট করছিলাম, হ্যাঁ, পরের বার মিলে গেছিল, ওকে। এবার দেখ, যদি এটা পুট করিস, হ্যাঁ না? ওই শোন এইদিকে, আমরা কি বলতাম? এই স্কেলের ভ্যালু ওয়াট, ওয়াট হিসেবে মনে মনে ভাব 1, হ্যাঁ না? তাহলে 1 ভাবলে কত আসবে? ই টু দি পাওয়ার আই পাই, তাহলে কত হচ্ছে? কস পাই, তারপরে কত হচ্ছে? প্লাস আই সাইন পাই, কস পাই এর ভ্যালু কত হচ্ছে? -1 প্লাস কত হচ্ছে? 0, তাহলে -1, তাহলে এটার ভ্যালু কত আসবে? হচ্ছে -1 ইকুয়াল টু কত আসবে? 0, বুঝছিস? এটার ভ্যালু 0 আসবে, সো ইন্টেন্সিটি কত হলো? এফ স্কয়ার এ স্কয়ার, তাহলে এফ স্কয়ার 0 স্কয়ার, তাহলে ইন্টেন্সিটি ইকুয়াল টু কত আসলো? 0। তাহলে অবভিয়াসলি যদি এই স্কেলের ভ্যালু ইভেন হয়, তার মানে এটা কি পাবো আমরা? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। আর এই স্কেলের ভ্যালু যদি অড হয়, তাহলে আমরা কি পাবো? হচ্ছে 0 ইন্টেন্সিটি, মানে হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি, ওকে। তার মানে সোজা কথা বলতে পারি না, তোরা প্র্যাকটিক্যালি ভাবতো একটা ডিফ্রাকশন প্যাটার্ন করতেছিস, ওইখানে 0 ইন্টেন্সিটি পাইতেছিস, মানে প্র্যাকটিক্যালি পসিবল। তার মানে প্র্যাকটিক্যালি পসিবল ইন দ্য সেন্স আমি বলতেছি যে, তার মানে ওইটা তুই ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবি, ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবি, ইন্টেন্সিটি তো নাই, দেখতে কিভাবে না? তো তার মানে আমাদের যে ইন্টেন্সিটি প্যাটার্ন পেতে লাগে, বিসিসির ক্ষেত্রে কি হইতে লাগবে? এই স্কেল এর কম্বিনেশন এমন প্লেন সেট করতে লাগবে যাতে এইচ প্লাস কে প্লাস এল ওদের এডিশনে কত আসে? হচ্ছে ইভেন নাম্বার আসে, ওকে। তাহলে সো ইন বিসিসি বডি সেন্টার cubic planes, okay, which have even h plus k plus l have even number, they can provided, okay, intensity peak, intensity
পিক, আদারওয়াইজ ইন্টেন্সিটি পিক আমরা দেখতে পাবো না। ওকে, সিমিলারলি আমরা কি করব হচ্ছে এফসিসির ক্ষেত্রে। চলো এফসিসির ক্ষেত্রে করি আমরা। তাহলে ফর এফসিসি, তো এফসিসি লিস্টের ক্ষেত্রে তোরা জানিস যে সিম্পল কিউবিকের মধ্যে থাকবে, সঙ্গে সঙ্গে একটা করে কোথায় থাকবে, প্রত্যেকটা ফেসে একটা করে থাকবে। ঠিক আছে, তো এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম, ওকে, কত হবে হচ্ছে 4। না, তাহলে 4 এর কোঅর্ডিনেট কত হবে? একটা যদি অরিজিনে নেই 0,0,0, একটা অরিজিনে নিলাম, হ্যাঁ, তারপরে আর একটা ধরে এইখান থেকে নিলাম, একটা অরিজিনে নিলাম, একটা ধরে এই ফেজে নিলাম, একটা এই ফেজে নিলাম, একটা এই ফেজে নিলাম, তাহলে কত আসবে? হাফ, হাফ, 0, ঠিক আছে, হাফ, 0, হাফ, আর একটা কি আসবে বলতো? 0, হাফ, হাফ, है ना, 0, বাস এটার জন্য এবার সাম করে দে। সো জিও ম্যাট্রিক্যাল ফ্যাক্টর কি আসলো? এস ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 পাই আই, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস ই টু দি পাওয়ার 2 পাই আই হাফ এইচ হাফ কে 0 ই টু দি পাওয়ার 2 পাই আই হাফ এইচ 0 হাফ এল ই টু দি পাওয়ার 2 পাই আই 0 হাফ এইচ, না হাফ কে হাফ এল ই টু দি পাওয়ার 0 প্লাস 2 কমন যাবে, ই টু দি পাওয়ার আই পাই এইচ প্লাস কে প্লাস ই টু দি পাওয়ার 2 কাটবে আই পাই এইচ প্লাস এল প্লাস ই টু দি পাওয়ার আই পাই কে প্লাস এল। ওকে, এটা আসলো। ওকে, কর কর তাড়াতাড়ি, বাকিটা একই ভাবে করে নে। কর তারা।
কর। হ্যালো অনলাইন, তোরা করলি? অ্যান্সার বল। সিম্পল জিনিস দেখ, এটা তো এক এক করে করলে অনেক হবে। তোরা যদি দেখিস এগুলা সবগুলো যদি ইভেন নাম্বার নিস, হ্যাঁ না? ইভেন নাম্বার নিলে এটা কত আসবে? ওয়ান 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 আসবে, হ্যাঁ না? তারপরে কত আসবে? ফোর আসবে, টোটাল অ্যান্সার ফোর আসবে। ওকে, তো ইভেন নাম্বার নিলে টোটাল অ্যান্সার কত আসবে? হচ্ছে ফোর আসবে। তোরা কেউ আবার মাতালের মতো কি করে দিস না, পাওয়ার গুলাকে যোগ করে দিস না। যোগ তখনই করতে পাবি যদি এটা মাল্টিপ্লিকেশন রিলেশন থাকতো, না? তো এবার শোন, যদি এই স্কেল এখানে এইচ কে, এখানে হচ্ছে এইচ এল, এখানে হচ্ছে কে এল আছে। ওকে, তো আলাদা আলাদা কম্বিনেশন আছে। তো তোরা যখন এগুলো প্রত্যেকটা কম্বিনেশন করবি দেখবি এইচ কে এল এর ভ্যালু, যদি তিনটের ভ্যালু বলতেছি, তিনটে মিলে যদি কি হচ্ছে ওয়াট বা ইভেন পাইস, প্রত্যেকটার ক্ষেত্রে কি পাবি? হচ্ছে অ্যান্সার ওয়ান ওয়ান ওয়ানই আসবে, অর্থাৎ ইন্টেন্সিটি কত আসবে, মানে এটা কত আসবে, এটার ভ্যালু ফোর আসবে। ঠিক আছে, একবার আমি লিখে দিই তাহলে। ইফ অল এইচ কে এল, ওকে, আর ইভেন অর অট, তোরা বাড়িতে গিয়ে আলাদা করে ট্রাই করতে পারিস। দেন ওকে, দেন s equal to half 1 plus 1 plus 1 plus 1 equal to 4. Okay, so intensity I equal to f square s square, তাহলে কত হচ্ছে 16 f square, যেটা কি হচ্ছে ম্যাক্সিমাম। সো fcc the planes, ঠিক আছে, which have skl are even or odd, then they provide intensity maximum। যদি না বুঝিস বাড়িতে গিয়ে একবার কি করিস, স্প্লিট করে ক্যালকুলেশনটা করে নিস। ওকে,
বিসিসি এর ক্ষেত্রে এটা ছিল, ঠিক আছে। এফসিসি এর ক্ষেত্রে 4 দ্বারা ডিভাইজিবল। ওই এই কথাটার মানে বুঝছিস তো তোরা? আমি এই যে কথাটা লিখিলাম, ঠিক আছে, ওয়াল এই স্কেল আর ইভেন ওয়ার ওয়াট, মানে এইচ এর ভ্যালু এক্সাম্পল হিসেবে বলতেছি, ওয়াট মানে সবগুলোই কি হচ্ছে ওয়াট, যেমন 1 1 1 তাহলে হচ্ছে 3। এটার মানে বুঝছিস তো? না মানে বুঝলে বোঝাই দেখ। এইটা কথার মানে হচ্ছে অল ইভেন। অল ইভেন মানে কি হচ্ছে, ধরে সবগুলোর ভ্যালু কত নিলি, 2, ধরে 2 নিলি, 4 নিলি, 2 নিলি বা 6 নিলি, বা 2 2 2 হইতে পারে, যে কোনো কিছু লিখলি, তাহলে এগুলো সবগুলো যোগফল কত হবে? 6 মানে 8 হইলো না? তাহলে একটা ইভেন নাম্বার গেল। আর ইভেন নাম্বারের জন্য জানিস এটাও কত আসবে, 1, এটাও কত আসবে, এটাও 1 আসবে। কারণটা এই যে তিনটে কম্বিনেশনের মধ্যে 6 কিসের জন্য বললাম, এই দুটো নিলেও কত হবে 6, এটাও ইভেন নাম্বার। এই দুটো নিলে 6, এটাও ইভেন নাম্বার। এই দুটো নিলে 4, এটাও কি হচ্ছে ইভেন নাম্বার। তাহলে এটাও ইভেন হলো, এটাও ইভেন হলো, এটাও ইভেন হলো। আর ইভেনের জন্য কত অ্যান্সার আসবে? 1 1 1। একটু আগেই তার ক্যালকুলেশনটা করলাম, ওকে। এবার ধরো সব অড ভ্যালু নিস, সাপোজ 1 নিলি, 3 নিলি, 5 নিলি, যে কোনো নিতে পারিস অড ভ্যালু এমন নিলি। তাহলে দেখ এই দুইটা যে কোনো দুটেই আছে না, এইচ আর কে আছে, এখানে কি যে এইচ আর এল আছে, এটা কে আর এল আছে, যে কোনো দুটেই থাকবে। তাহলে যে কোনো দুটো নিলে এটা কত আসবে 4, যে কোনো দুটো নিলে কত আসবে 8, যে কোনো দুটো নিলে কত আসবে 6। এগুলো সব কি পাইলি, ইভিন নাম্বারই পাইলি না, ওকে। তার জন্য এটা কত আসবে, এটা আসবে, ওকে। আর যদি মিক্স নিস তখন প্রবলেম হবে। তো আমি ওইটার জন্য লিখলাম যে ইফ অল স্কেল আর ইভেন অর কি হচ্ছে অড। বুঝছিস কথাটা? আর হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে, ওকে, এটা তো আর ক্যালকুলেশন করলাম না, জাস্ট আমি লিখে দিতেছি। all odd a scale, okay, or all even a scale with h plus k plus l। এটা ক্যালকুলেশন করে নেই, আমি তোদের জাস্ট নোট হিসাবে লিখে রাখলাম লাস্টেরটা, ডায়মন্ড স্ট্রাকচার, ওকে। তাহলে এক সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। ওকে, এইটুকু বুঝছিস, কোনো প্রবলেম নাই। এবার দেখ আমরা যে ব্র্যাক্স লটা পড়াশোনা করলাম না, এটা তো আমরা ডিরেক্ট ক্রিস্টালের ক্ষেত্রে পড়াশোনা করলাম। আমি তোদের রেসিপ্রোকাল লেটিস পড়ানোর সময় কি বলছিলাম, রেসিপ্রোকাল লেটিস পড়ানোর সময় বলছিলাম লেটিসের গুলোর মধ্যে তার ইন্টারপ্লানার স্পেসিং এত স্মল হয় যে ওগুলাকে নিয়ে স্টাডি করা অনেক টাফ হয়, ওকে। তো ওগুলাকে স্টাডি করার জন্য তার রেসিপ্রোকাল নিয়ে স্টাডি করি। সেটার জন্য আমরা মোমেন্টাম স্পেসে গেছিলাম, ফুরিয়ার ট্রান্সফর্মে যেমন পড়াশোনা করছিলাম, ওকে। তো ওটাকে কি করছিলাম, আমরা মোমেন্টাম স্পেসে গেছিলাম এবং মোমেন্টাম স্পেসে গিয়ে তার রেসিপ্রোকাল নিয়ে পড়াশোনা করছি, ওই জন্য ওটা ইজিলি পড়াশোনা করতে পারি। কারণটা তুই ভাব না, যদি কোনো কিছুর স্পেসিং কত হয় 1 অ্যাংস্ট্রম হয়, তার মানে 10⁻⁻10 মিটার, যেটা পড়াশোনা করা খুবই খুবই টাফ টাস্ক। কিন্তু এটার রেসিপ্রোকাল নেই, রেসিপ্রোকাল নিলে বাই 10⁻10 মানে কত 10⁻10 মিটার। তাই এটাকে স্টাডি করা অবভিয়াসলি কি হবে, তোর ভিজুয়ালি ইফেক্ট তুই ভালো করে দেখতে পাচ্ছিস, স্টাডি করা অনেক সহজ হবে। তার জন্য রেসিপ্রোকাল লেটিস নিয়ে পড়াশোনা করলাম। এবার আমি তোদের যে ব্র্যাক্স লটা শেখাইলাম, সেই ব্র্যাক্স লটা কোথায় শেখাইলাম? ব্র্যাক্স লটা যদি দেখিস কোথায় শিখছি,
ডিরেক্ট ল্যাটিসে শিখছি। এবার ডিরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে কি হবে, আবার কঠিন পড়াশোনা, তাহলে ওটাকে সহজ করে পড়াশোনা করার জন্য কোথায় শিখবো আমরা, হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসে শিখবো, না? তার জন্য আমরা পড়বো ব্র্যাগস ল ইন রেসিপ্রোকাল ল্যাটিস। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট দিন পড়াশোনা করব, এবং আজকে যেগুলো পড়াশোনা করলাম এগুলো রিলেটেড কি করবো, অনেকগুলো প্রবলেমও আমরা নেক্সট ক্লাসে সলভ করবো। ঠিক আছে, তো ব্র্যাগস ল রিলেটেড যেগুলো প্রবলেম তোদের এক্সামে আসে সেগুলো আমরা নেক্সট দিন পড়াশোনা করব, এবং ব্র্যাগস লটাও রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে কি হয় সেটাও আমরা নেক্সট দিন পড়বো। ওকে, চল তাহলে আজকে এতটুকু, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর রেসিপ্রোকাল ল্যাটিস শেষ হলে তারপরে আমরা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন নিয়ে পড়াশোনা স্টার্ট করবো। ঠিক আছে, তো এটা ক্রিস্টাল স্ট্রাকচার এইখানেই মানে নেক্সট ক্লাসেই শেষ হয়ে যাবে, তারপরে আমরা কি করব হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন স্টার্ট করবো। ঠিক আছে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, কিউট একটা স্মাইল দিস। ওকে, বাই বাই।